So we can start our discussion today. তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি। এবং এই স্লাইডগুলো দেখতে পাচ্ছ? 13 অ্যানালিসিস এন্ড ডিজাইন অফ 2S labs। জি স্যার। জি স্যার। আচ্ছা, so we can start. আমরা এখানে কতজন জয়েন করছি দেখি, আমাকে সহ 12 জন। তো যাই হোক, 19 জনের মধ্যে আমরা 11 জন জয়েন করেছি। তো তোমরা তোমাদের সহপাঠীদের বলে দাও যে উই আর অলরেডি ইন দ্য ক্লাস, তাদেরকে একটা গ্রুপ মেসেজ দিয়ে দাও, সো দ্যাট দে ক্যান জয়েন ইমিডিয়েটলি। তা আমরা শুরু করে দিই, অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন অফ 2S labs। আমি গত ক্লাসে এর 3 পার্টটা কমপ্লিট করেছিলাম। অনেক ছাত্র অবশ্য ছিল না, যে কজন ছিল তারা অলরেডি তোমরা জেনেছো আমরা 2S ল্যাবের 3 পার্টটা করেছি। তা আমি একটু ব্রিফ দিয়ে যাই। অর্থাৎ স্ল্যাব সিস্টেমের মধ্যে 1 ওয়ে 2S ল্যাব যে কোনো থাকতে পারে। পার্টিকুলার যদি বিম স্ল্যাব হয়, বিম সাপোর্টেড বা ওয়াল সাপোর্টেড স্ল্যাব হয়, এবং কোনো প্যানেলের চারদিকে যদি সাপোর্ট থাকে, তখন আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি যে এটা 1 ওয়ে স্ল্যাব না 2S ল্যাব। যেমন আমরা ক্লিয়ার স্প্যান নিয়ে সবসময় কথা বলবো। যদি একটা স্ল্যাব প্যানেলের চারদিকে সাপোর্টেড কন্ডিশনে থাকে এবং সেই ক্ষেত্রে লং ডিরেকশন ডিভাইড বাই শর্ট ডিরেকশন যদি 2 এর বেশি হয়, দেন ইট বিকামস 1 ওয়ে স্ল্যাব, আদারওয়াইজ এটা 2 স্ল্যাব হবে। তো আজকে আমরা যদি 2 স্ল্যাব যখন হচ্ছে তখন কি হবে এবং কিভাবে অ্যানালিসিস করতে হবে এবং কিভাবে ডিজাইন করতে হবে, এই সম্পর্কে উই শ্যাল ডিসকাস ইন দিস স্লাইড। তো গত ক্লাসে আমি তোমাদের খাতাটা এখনো স্টার্ট করিনি, আমি অন্য একটা খাতা দেখছিলাম। যাই হোক, তোমরা আমি ক্লাসে যেটা দেখেছি, এতবার বলার পর ছাত্ররা 1 ওয়ে স্ল্যাব আইডেন্টিফাই করেছে, ঠিক, যেটি দ্যাট 1 ওয়ে স্ল্যাব, কিন্তু তারা আবার সেই লম্বা ডিরেকশন 19 ফিট বা 20 ফিট ওই স্প্যান নিয়ে মোমেন্ট ব্যাক করছে, স্ল্যাব থিকনেস ব্যাক করছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট, কারণ এটা ক্লাসে বারবার বলা হয়েছে, যখন একটা স্ল্যাব আইডেন্টিফাই হয় অ্যাজ এ 1 ওয়ে স্ল্যাব, তখন শর্ট ডিরেকশনে সবকিছু তার মোমেন্ট, অর্থাৎ লোড যেহেতু শর্ট ডিরেকশন ট্রান্সফার হচ্ছে, সুতরাং মোমেন্ট, স্ল্যাব থিকনেস, যত কিছু বের করা দরকার সবকিছু অন দ্য বেসিস অফ শর্ট ডিরেকশন হবে। লং ডিরেকশনে কোনো লোড যাবে না। তো লং ডিরেকশন শুধু আমরা মিনিমাম একটা স্টিল দেবো, যেটাকে বলা হয় টেম্পারেচার অ্যান্ড সিঙ্ক স্টিল। তো সুতরাং এটা সবসময় খেয়াল রাখতে হবে। এখন 2 স্ল্যাব আসো, 1 ওয়ে স্ল্যাবের থেকে 2 স্ল্যাব কি পার্থক্য? প্রথম পার্থক্য হচ্ছে যে 1 ওয়ে স্ল্যাবে যেমন লোড essentially one direction, most of the load carried in one direction in 1 ওয়ে slab system, but in 2 slab system the loads will be carried in both the direction, both the particular directions. এটা হচ্ছে মূল। কখন হয় যেটা? যদি কোনো স্ল্যাব প্যানেলের চারদিকে সাপোর্ট থাকে, সেই ক্ষেত্রে L/B রেশিও যদি 2/2 এর কম হয়, তখন এই 2 স্ল্যাব হয় এবং তখন লোডগুলা দুই দিকে আমরা কনসিডার করি। যাক, এটা আমরা পুরানো জিনিস, সেটা জানি। এখন সামনে এটা কিভাবে অ্যানালিসিস করা যাবে, এখানে যে স্লাইডগুলো দেখানো হচ্ছে, এটা আগের স্লাইডেও ছিল। 1 ওয়ে স্ল্যাবে আমরা দেখেছি যে 1 ওয়ে স্ল্যাব, 2 স্ল্যাব, ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট স্ল্যাব, এটা আগের ডিসকাশন আমরা করেছি। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ স্ল্যাব ইউজ ইন আরসি কনস্ট্রাকশন, তখন আমরা পড়েছি, এবং তার মধ্যে 1 ওয়ে স্ল্যাব পার্টিকুলারলি অ্যানালিসিস করেছি এবং ডিজাইন শিখেছি। এখন আমরা 2S সাপোর্টেড স্ল্যাব, ফ্ল্যাট প্লেট কিন্তু আমরা করবো না এখানে, কারণ ফ্ল্যাট প্লেট এটা আমরা সাধারণত 417-এ করি, অর্থাৎ আরসিসির আর একটা হায়ার কোর্স আছে, সেখানে আমরা করি। যাই হোক, আমরা 2S স্ল্যাব এখানে ডিজাইন শিখবো। তো 1 ওয়ে স্ল্যাব এবং 2S স্ল্যাব যেহেতু মূল ডিফারেন্স আমরা জানলাম যে একটাতে লোড একদিকে যায়, অর্থাৎ লোডটা শুধু একদিকে ট্রান্সফার হচ্ছে ইন কেস অফ 1 ওয়ে স্ল্যাব, তখন কিন্তু এর ডিজাইনটা মোর অর লেস, অর্থাৎ পার্টিকুলারলি একবারে সেম অ্যাজ বিম। বিম যেভাবে অ্যানালিসিস করি এবং ডিজাইন করি, একই পদ্ধতিতে আমরা 1 ওয়ে স্ল্যাব অ্যানালিসিস এবং ডিজাইন করি। বিমে যেমন আমরা লোডটা নিই পার ফিটে বা পার মিটারের লোড নিই, লাইন লোড। স্ল্যাবের ক্ষেত্রেও আমরা একইভাবে 1 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে, যেহেতু অন্যদিকে লোড যাচ্ছে না, একদিকে কত ফিট, পার ফিটে কত লোড যাচ্ছে বা পার মিটারে কত লোড যাচ্ছে, আমরা এইভাবে হিসাব করি, হিসাব করে আমরা বের করি। স্ল্যাবের ক্ষেত্রে বিমের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, বিম হ্যাজ
স্পেসিফিক ডাইমেনশন, যেমন 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 10 ইঞ্চি, এটা ডাইমেনশন থেকে উইথ। কিন্তু স্ল্যাবের যেহেতু একটা ফ্ল্যাট পুরাটাই তার ইয়ে থাকে, তো সুতরাং এটা অ্যানালিসিস করার সময় আমরা যেটা করি পার ফিট অ্যানালিসিস করি। অর্থাৎ আমরা ধরে নেবো অ্যাজ ইফ ইট ইজ এ বিম হ্যাভিং 1 ফিট উইথ, আর লেন্থ যা থাকবে তো থাকবে। এইভাবে আমরা অ্যানালিসিস করি। যাই হোক, এখন আমরা সামনের দিকে আসবো। ওয়ান স্ল্যাবের ক্ষেত্রে আমরা দেখেছি, স্ল্যাবের ক্ষেত্রে আমরা 1 ফিট ধরে একদিকে আমরা লোডটা ক্যালকুলেট করেছি এবং মোমেন্ট ক্যালকুলেট করেছি এবং স্টিল ক্যালকুলেট করেছি। আচ্ছা, এখন আমরা সামনে যাই। তাহলে মূল পার্থক্য হচ্ছে এখানে দুই দিকে লোড যাবে। এই যে এই চিত্রটাকে দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে দেখো যে লোড আগে আমাদের খালি শর্ট ডিরেকশনে যেত, অর্থাৎ কার্ভেচার শুধু এক ডিরেকশনে ছিল। কিন্তু এই ক্ষেত্রে দুই দিকে কিন্তু কার্ভেচার, অর্থাৎ লোডটা দুই দিকে ট্রান্সফার হচ্ছে, যার জন্য এর বেন্ডিংটা হয়, বেন্ডিং অফ এ টু এ স্ল্যাব ইজ অলওয়েজ বোল্ড শেপ, বাটির মতো শেপ, অর্থাৎ দুই দিকে আর স্লোপ আছে, দুই দিকে কার্ভেচার আছে। কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাবের কার্ভেচার অর্থাৎ ডিফ্লেকশনটা হয়, ডিফ্লেক্টেড শেপটা হয় সিলিন্ড্রিক্যাল টাইপ, অর্থাৎ একদিকে শুধু কার্ভ হবে, অন্যদিকে কার্ভ নেয়। এটা হচ্ছে পার্থক্য। কারণ যেহেতু লোড দুই দিকে যায়, এখানে দুই দিকে ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্ট হওয়ার চেষ্টা করে, তো সুতরাং দুই দিকে মোমেন্ট ট্রান্সফার হয় এবং ইট টেকস এ বোল্ড শেপ ডিফ্লেক্টেড সারফেস আমরা পাই। আচ্ছা, অর্থাৎ আমাকে দুই দিকে এখানে মোমেন্ট ক্যালকুলেট করতে, অর্থাৎ আমাকে যেমন লং ডিরেকশনে মোমেন্ট ক্যালকুলেট করতে হবে, শর্ট ডিরেকশনেও আমাকে মোমেন্ট ক্যালকুলেট করতে হবে। কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে যেহেতু লোড একদিকে যেত, আমরা একদিকে শুধু একটা স্ট্রিপ নিলাম, নিয়ে আমরা ডিজাইন করতাম। এখানে আমার দুই দিকে স্ট্রিপ নিতে হবে এবং প্রত্যেকটা স্ট্রিপের উইথ 1 ফিটে হবে এবং দুই দিকে আমাকে লোড নিয়ে দুই দিকে মুভমেন্ট বের করতে হবে এবং দুই দিকে স্টিল ক্যালকুলেট করতে হবে। এবং এর মধ্যে সবচেয়ে যে বড় মোমেন্ট হবে যেদিকে, সেই মোমেন্টটা দিয়ে আমার ডেপথটা সিলেক্ট করতে হবে, চেক করতে হবে। তারপর আমরা ইফেক্টিভ ডেপথ বের করবো, মোমেন্ট পার স্ট্রিপে যেহেতু আগে বের করব, যে কোনো মেথডে হোক, সেটা আমরা আগে পরে আসছি। যখন মোমেন্ট জানা, ডেপথ জানা, তখন আমি ইজিলি স্টিল বের করতে পারবো। আচ্ছা, এইভাবে আমরা আগাই। এখন যেহেতু দুই দিকে লোড যাচ্ছে, এটা তো জটিল কেস। বিমের ক্ষেত্রে তো আমরা হিসাব করি স্ল্যাবের থেকে কতটুকু লোড বিমের ঘাড়ে আসলো, আসার পর আমরা পার ফিটে যেহেতু লোডটা পাই, সুতরাং সিম্পলি সাপোর্টেড মোমেন্ট হলে WS²8, বা যদি কন্টিনিউয়াস সারফেস হয় বা কন্টিনিউয়াস স্ল্যাব হয়, তখন আমরা মাঝখানে নিই WS²14, দুই সাইডে WS²9, এইভাবে আমরা নিই। কিন্তু এখানে ওইভাবে ওই ফর্মুলা দেওয়া হবে না, কারণ তখন তো লোড শুধু একদিকে যেত, এখন লোড তো দুই দিকে ডিস্ট্রিবিউট হচ্ছে। অর্থাৎ একটা ইন্টেন্সিটি অফ লোড যদি আমার ডাব্লিউ হয় বা কিউ হয়, আগে তো আমার যত কিউটা শুধু একদিকে যাচ্ছে, সুতরাং লোড L²/8 বা L²/9 বা L²/14 দিয়ে আমি মোমেন্ট বের করে ফেলতাম। কিন্তু এখন লোডটা দুই ভাগ ভাগ করে দুই দিকে যাচ্ছে, যার জন্য লোডটা কমে যায় এবং মোমেন্টের ভ্যালু টু এ স্ল্যাবে অনেক কমে যায়। যাই হোক, এখানে অনেক ডিসকাশন আছে, বিভিন্ন কারণে অনেক মোমেন্ট কমে যায়, কিন্তু এটা ইট বিকামস এ কমপ্লেক্স ইস্যু। তাহলে আমি মোমেন্টটা কিভাবে বের করি? কোর্ট তোমাকে কিছু গাইডলাইন দিচ্ছে, অর্থাৎ কিছু কোফিশিয়েন্ট দিবে ডিপেন্ডিং অন দা স্ল্যাব কনফিগারেশন। তোমার স্ল্যাবটা কোন জায়গায় আছে, এটা কি টিপিক্যাল ইন্টেরিয়র স্ল্যাব, এর কি চারদিকে সাপোর্ট আছে? তো আছে, সাপোর্ট তো থাকতে হবে। চারদিকে কি কন্টিনিউয়াস আছে না অল সাইড কন্টিনিউয়াস, বা কোনো পার্টিকুলার সাইড ডিসকন্টিনিউয়াস? এর উপর ভিত্তি করে কোর্ট তোমাকে কিছু কমিশন দিবে। গত ক্লাসে কিন্তু আমি এগুলো আলাপ আলোচনা করেছি, যারা গত ক্লাসে ছিল তারা অলরেডি আইডিয়া পেয়ে গেছে। তো আমরা একটু আবার স্লাইডলি হিন্ট দিয়ে যাচ্ছি। অর্থাৎ আমাকে চার্ট থেকে বা টেবিল থেকে আমাকে কমিশন গুলা কালেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আসি, এই যে এখানে একটু দেখি আমরা চিত্রে মোমেন্ট কিভাবে আসছে। আমরা এটা একটা 2 স্ল্যাব প্যানেল, এই ডিরেকশন আমরা এল এ, এটা অ্যানালিসিস যখন আমরা করব, শর্ট ডিরেকশনে আমরা সবসময় এ ডিরেকশন ধরবো এবং লং ডিরেকশন বি ডিরেকশন ধরবো। যেমন এই স্ল্যাবটা দেখো, এদিকে লং ডিরেকশন, এদিকে আমরা বলছি LB, এটা শর্ট ডিরেকশন আমরা বলছি LA। তো সুতরাং এখানে এই 2 স্ল্যাবের ক্ষেত্রে যখন অ্যানালিসিসে যাব, আমরা টেবিল ইউজ করব। অলওয়েজ এ ডিরেকশন মিনস ইট ইজ দ্য শর্টার ডিরেকশন, হোয়াইল বি ইজ দ্য লঙ্গার ডিরেকশন। এই কনসেপ্টটা আমরা আগাবো। এখন দেখো, এই স্ল্যাবটা যদি মাঝখানে একটা স্ট্রিপ নিই, তো মাঝখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট দেখো, এটা যদি সিম্পলি সাপোর্টেড স্ল্যাব হয়, তাহলে মাঝখানে এইরকম বেন্ডিং মোমেন্ট হবে, দুই ধারে আস্তে আস্তে বেন্ডিং মোমেন্ট কমে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে মাঝের স্ট্রিপের জন্য।
যখনই তুমি এই সাইডের দিকে চলে যাচ্ছ তখন কিন্তু আস্তে আস্তে মোমেন্ট গুলো কমতে থাকে এবং এই সাইডে যাওয়া মোমেন্ট আরো কমে যাবে। তাহলে এইদিকে স্টিপের আমরা মাঝখানে স্টিপটাকে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাবো এবং যত দুই ধারে চলে যাব এই বেন্ডিং মোমেন্ট গুলা কমতে থাকবে। একইভাবে বি ডিরেকশনে এই যে দেখো এদিকে আমরা স্টিপ নিই, তাহলে মাঝখানে আমি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাচ্ছি। আবার এই স্টিপ গুলো আস্তে আস্তে এই সাইডে বা এই সাইডে সরে যায়, তাহলে মোমেন্ট গুলা কমতে থাকে। এইভাবে মোমেন্ট গুলা ভেরিয়েশন হয়। যাই হোক, আমরা ম্যাক্সিমাম মোমেন্ট গুলা নিয়ে ডিল করব এবং ম্যাক্সিমাম মোমেন্টের এগেনস্ট আমরা স্টিল বের করে তারপরে কিভাবে প্লেস করতে হয় আমরা পরে দেখব। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার, এই ডিফ্লেট শেপ থাকো এখানে কি হয়, যেহেতু দুই দিকে বেন্ডিং আছে, আমি যদি মাঝে একটা স্ট্রিপ নিই, দেখো এই যে মাঝের স্ট্রিপ, মাঝের স্ট্রিপ যখন ডিফ্লেক্টেড হয়ে গেল, এই যে এখানে স্ট্রিপ, সাপোর্ট তো ডিফ্লেক্ট হবে না, এখানে বিম আছে, সাপোর্ট গুলো অ্যাজ ইউজুয়াল পজিশন আছে, মাঝের অংশটা নিচে নেমে যাচ্ছে। ঠিক এটা যদি মাঝের স্ট্রিপ হয় তাহলে এই সাইডটা এই নিচে নেমে যাচ্ছে, তারপর এই ডটেড সাইড এই সাইডটা নিচে নেমে যায়, এরকমটা শেপ হচ্ছে। অর্থাৎ এই সাইড এবং এই সাইড, এই স্ট্রিপের দুই সাইডটা সমপরিমাণ নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু যখন তুমি সাইডের দিকে যাবে, এই সাইডে যখন আমরা স্ট্রিপ একটা আলাপ করবো, এখানেও ডিফ্লেকশন যখন হচ্ছে, তখন কি হচ্ছে, এই সাইডটা কিন্তু বেশি ডিফ্লেক্টেড হচ্ছে তার তুলনায়, ওই সাইডের তুলনায়। যখনই এইদিকে কম ডিফ্লেকশন হচ্ছে আর ওইদিকে বেশি ডিফ্লেকশন হচ্ছে একই স্ট্রিপের, তাহলে কি হবে, এখানে দ্যাট ইজ এ টেন্ডেন্সি ফর টুইস্টিং মুভমেন্ট। এই যে টু এ স্ল্যাবের টুইস্টিং মুভমেন্ট গুলো ডেভেলপ করে, যেটার ইফেক্টটা কর্নারে ম্যাক্সিমাম হয়। এবং পরে আমরা আসবো কেন কর্নার এনফোর্সমেন্ট টু এ স্ল্যাবে দিতে হয়। এটুকু জেনে রাখা ভালো, যেহেতু বোল্ড শেপ বেন্ডিংটা হয়, বোল্ড শেপ কার্ভেচার হয় ইন কেস অফ টু এ স্ল্যাব, এবং মাঝের স্ট্রিপের থেকে যত আমরা এজের স্ট্রিপে যাই তখন কিন্তু দুই সাইড একই পরিমাণ ডিফ্লেকশন হয় না, তাহলে দ্যাট ইজ এ টুইস্টিং কেস, যার জন্য এখানে টুইস্টিং বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করে এবং এর প্রভাবটা কর্নারে যে সবচেয়ে বেশি আকার ধারণ করে। যাক, এই আইডিয়া নিয়ে আমরা সামনে আগাই, এটা যখন আসবে তখন আমরা ডিসকাস করব। এইবার আসো অ্যানালিসিস কিভাবে করব। তাহলে আমরা পরিচিতি জানলাম কিভাবে টু এ স্ল্যাবের শেপটা, বেন্ডিং শেপটা কিভাবে হয়, অর্থাৎ ডিফ্লেক্টেড শেপটা কি রকম ভাবে দেখা যায় সেটা আমরা দেখলাম। এবং এজের দিকে তখন যাচ্ছে, এখানে টুইস্টিং মুভমেন্ট ডেভেলপ করার ইয়েটা জানলাম। এবং যেহেতু লোডটা দুই দিকে যাচ্ছে, শর্ট ডিরেকশন লং ডিরেকশন, সুতরাং কি হবে, সাইডের দিকে যায় বা কর্নারের দিকে যে একটা টুইস্টিং মুভমেন্ট থাকবে, সেটা আমরা জানলাম। এখন আমরা যখন এটা কিভাবে অ্যানালিসিস করবো, এই যেখানে দেখো অ্যানালিসিস বাই কোফিশিয়েন্ট মেথড। এই যে মোমেন্টটা ক্যালকুলেশন করার সময়, আগে যেমন 1 স্ল্যাবের সময় সিম্পল ছিল, যেমন 1/8 কোফিশিয়েন্ট ছিলাম, যেমন 1/8 WL স্কোয়ার, বা 1/9 WL স্কোয়ার, বা 1/14 WL স্কোয়ার করে আমরা নেগেটিভ মোমেন্ট পজিটিভ মোমেন্ট এগুলো বের করেছিলাম। এখানে কিভাবে মোমেন্ট বের করবো, এই যে কোফিশিয়েন্টের মাধ্যমে, অর্থাৎ কোড তোমাদের কিছু কোফিশিয়েন্ট দিয়েছে, ওই কোফিশিয়েন্ট, এটা 1/9ও না 1/14ও নাই, এইরকম একটা কোফিশিয়েন্ট আছে ডিপেন্ডিং অন এজ কন্ডিশন, ওটার মাধ্যমে আমরা ইয়েটা পাবো, অর্থাৎ আমরা মোমেন্টটা বের করতে পারবো ইজিলি। আচ্ছা, এখানে দেখো এই যে স্ট্রিপ আমরা আগেই বললাম মাঝের এটাকে মিডল স্ট্রিপ, অর্থাৎ এটা যদি LB হয়, লঙ্গার ডিরেকশন LB, তাকে L/4 L/4, অর্থাৎ এগুলাকে আমরা এ স্ট্রিপ বলি, আর মাঝে এটা মিডল স্ট্রিপ, তার মিডল স্ট্রিপে মুভমেন্ট বেশি, যতই ধারের দিকে যাবে মুভমেন্ট গুলা কমতে থাকবে। সিমিলারলি এই দিকে এই ডিরেকশনে যখন আমি চিন্তা করি, এটা হচ্ছে মিডল স্ট্রিপ, এটা এ স্ট্রিপ, এটা এ স্ট্রিপ, অর্থাৎ আমার দুই দিকে মুভমেন্ট বের করতে হবে এবং আমরা মুভমেন্ট যেটা বের করবো সবসময় মিডল স্ট্রিপের মুভমেন্টটা বের করে ওটা আমরা ইউজ করব। আচ্ছা, তো এখানে মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করা হবে, এই যে জেনারেল ফর্মুলা হচ্ছে, সে এ ডিরেকশন, আমি আগেই বলে নিয়েছি, এ হচ্ছে সবসময় শর্টার ডিরেকশন, বি হচ্ছে তোমার লঙ্গার ডিরেকশন, এবং এগুলা কিন্তু সব ক্লিয়ার স্প্যানলেস, অর্থাৎ তুমি ওই এজের অর্থাৎ ফিগার থেকে তোমাকে ক্লিয়ার স্প্যানটা বের করে দিতে হবে। আচ্ছা, এখন দেখো MA, অর্থাৎ MA ডিরেকশন, MA বলতে মোমেন্ট ইন এ ডিরেকশন, অর্থাৎ শর্টার ডিরেকশনের মোমেন্ট কিভাবে ক্যালকুলেট হবে, CA ইন্টু WU ইন্টু LA স্কোয়ার। এইটুকু আমরা জানি, W ফ্যাক্টর লোড, স্ল্যাবের ওজন থেকে, এবং এখান থেকে আমি ফ্যাক্টর লোড বের করবো, অর্থাৎ ডেড লোড বের করে নেবো, তারপর ফ্লোর ফিনিশ থাকলে ওটা যোগ করবো, লাইভ লোড তো দেওয়াই থাকবে বা আমি ধরে নেবো এটা বিল্ডিং অনুযায়ী, তাহলে ফ্যাক্টর দিয়ে গুণ করে আমি WU পাবো। LA তো আমি পাবো প্যানের লেন্থ থেকে শর্ট ডিরেকশন লেন্থ,
সিএটা ইজ দ্য কোফিশিয়েন্ট, ট্যাবুলেটেড মোমেন্ট কোফিশিয়েন্ট। এগুলো আমরা টেবিল থেকে পাবো। এটা কোড তোমাকে একটা টেবিল দিবে, ওই টেবিল থেকে আমরা পাবো। হাউ টু ইউজ দ্য টেবিল সেটা আমরা আলোচনা করবো। একইভাবে এম বি, অর্থাৎ বি ডিরেকশন, অর্থাৎ লং ডিরেকশনে, এই ভিডিও অফ করো, কে একজন তুমি ভিডিও অফ করো। এখন দেখো বি ডিরেকশনে যখন আমি যদি মোমেন্ট ব্যাক করতে চাই, ঠিক সিবি বি ডিরেকশনে কোফিশিয়েন্টটা লাগবে আমাকে, আর ডাব্লিউ এল বি স্কয়ার, এবং আমার লেংথটা লাগবে বি ডিরেকশনে। তো সুতরাং সিম্পল ফর্মুলা, শুধু আমার সিএসিবি আমি টেবিল থেকে বের করি। আচ্ছা, ইলেকট্রিক মিডল স্ট্রিপে আমরা মোমেন্ট পাবো। ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট আর অবটেন্ড when both the panels adjacent the particular edges carry full, যাক এটা আমরা পরে আলোচনা করছি। এইভাবে আমরা মোমেন্টগুলো ক্যালকুলেট করবো। তারপরে রেনফোর্সমেন্ট, এগুলো আমরা ডিজাইনের সময় জানবো। রেনফোর্সমেন্টের কিভাবে প্লেসমেন্ট হবে, অর্থাৎ দুই দিকে এখানে রেনফোর্সমেন্ট প্লেস করতে হবে। অর্থাৎ আগে তো ওয়ান স্ল্যাবের ক্ষেত্রে আমরা শুধু একদিকে স্টিল দিতাম, আরেকদিকে টেম্পারেচার স্টিল দিতাম, আর এখানে দুই দিকে আমাকে ফ্লেক্সার স্টিল দিতে হবে। অর্থাৎ দুই দিকে আমার ইফেক্টিভ মোমেন্ট থেকে যে স্টিল সেটা দেখতে হবে, তবে সেই স্টিল যেন মিনিমাম স্টিলের থেকে কম হয় সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, পজিটিভ স্টিল বলতে আমরা কি বুঝি? পজিটিভ স্টিল বলতে নিচে যে স্টিলটা দেবো, অর্থাৎ পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য স্টিল দেবো, সেই স্টিলটা আমার পজিটিভ স্টিল। এবং এখানে কি হবে, স্ল্যাবের মাঝখানে কিন্তু পজিটিভ স্টিল দুই দিকেই দিতে হবে, অর্থাৎ একদিকে নিচ দিয়ে যাবে, অন্যদিকেও নিচ দিয়ে দিতে হবে। তাহলে একটা স্টিলের উপর কিন্তু আরেকটা স্টিল পড়বে অবশ্যই, কারণ একই ইফেক্টিভ ডেপথ হবে না। সে একদিকের পজিটিভ স্টিল আরেকদিকের পজিটিভ স্টিলের ইফেক্টিভ ডেপথ এক হবে না, কারণ একটা স্টিলের উপর দিয়ে আরেকটা স্টিল যাবে, অর্থাৎ যে স্টিলটা উপরে থাকবে তার ইফেক্টিভ ডেপথ কম হবে। সেটা আমরা প্রবলেম করার সময় আরো ক্লিয়ার করবো। আচ্ছা, আর দুই সাইডে নেগেটিভ মোমেন্ট হবে। আর যদি এটা কন্টিনিউয়াস প্যান হয়, অর্থাৎ এটা ইন্টেরিয়র প্যানেল হয়, সাইডে তো নেগেটিভ মোমেন্ট ডেভেলপ করবে, তখন স্টিল আমাকে উপরে দিতে হবে, আর মাঝখানে পজিটিভ মোমেন্ট ডেভেলপ করে মাঝখানে পজিটিভ স্টিল অর্থাৎ নিচের স্টিল দিতে হবে। এখন দেখো, আমরা যে জিনিসটা এই পর্যন্ত আমরা আলোচনা করে সেদিন করেছিলাম, শেষ করেছিলাম ক্লাসে, কর্নার রেনফোর্সমেন্ট। আমি আগে বললাম যে কর্নার রেনফোর্সমেন্ট কেন দিতে হয়, কোথায় দিতে হয়, এবং কত পরিমাণ দিতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তা আমরা যখন প্রবলেমটা করব তখন আরো ক্লিয়ার হবে, শুধু এখান থেকে জেনে নাও। এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এবং এর ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু বলা হয় হোয়াট আর কর্নার রেনফোর্সমেন্ট, এটা কোথায় ইউজ হয়? কর্নার রেনফোর্স বলতে এটা স্ল্যাবে ইউজ হয়। কোথায়? স্ল্যাবের কর্নারে। কোন কর্নারে? কর্নার প্যানেলের এক্সটেরিয়র কর্নারে এটা ইউজ হয়, সেটা আমরা চিত্রে দেখব। এখন জানো, ইন টু এ স্ল্যাব সিস্টেম, টুইস্টিং মোমেন্টস ইউজুয়ালি অকার অ্যাট এক্সটেরিয়র কর্নার। বলা হচ্ছে টু এ স্ল্যাব যদি হয়, টুইস্টিং মোমেন্ট কোথায় ডেভেলপ করে? এক্সটেরিয়র কর্নার। অর্থাৎ আমরা নিচে দেখবো, যখন চিত্রে দেখবো কোনটা এক্সটেরিয়র কর্নার বা কোনটা ইন্টেরিয়র কর্নার, বা কোনটা ইন্টেরিয়র প্যানেল, কোনটা এক্সটেরিয়র প্যানেল, কোনটা কর্নার প্যানেল, সেটা আমরা চিত্রে দেখছি। আগে এখান থেকে জানি নাও, টুইস্টিং মোমেন্ট ইউজুয়ালি অকার্স অ্যাট দ্য এক্সটেরিয়র কর্নার। এক্সটেরিয়র কর্নার ডেভেলপ করবো হয়, আর কি হয়, দে টেন্ডস টু ক্র্যাক দ্য স্ল্যাব। এই টুইস্টিং হওয়ার কারণে এই স্ল্যাবকে ক্র্যাক করার চেষ্টা করে অ্যাট দ্য বটম, অর্থাৎ নিচের দিকে, অ্যালং দ্য প্যানেল ডায়াগোনাল, অর্থাৎ ওই যে কর্নারে প্যানেলের ডায়াগোনাল বরাবরে নিচের দিকে ক্র্যাক ডেভেলপ করবে। কিসের জন্য? টুইস্টিং মুভমেন্টের জন্য। এবং অ্যাট দ্য টপ, এবং উপরের দিকে কি করে, স্ল্যাবের উপরের দিকে পার্টিকুলার টু দ্য প্যানেল ডায়াগ্রাম। তাহলে নিচে প্যারাল টু দ্য প্যানেল ডায়াগ্রাম, নিচে ক্র্যাক ডেভেলপ করে টুইস্টিং মুভমেন্টের কারণে, আর উপরে স্ল্যাবের উপরের দিকে জাস্ট তার অপোজিট ডিরেকশন, অর্থাৎ পার্টিকুলার টু দ্য ডায়াগ্রাম, এখানে ক্র্যাক ডেভেলপ করে। ন্যাচারালি যেদিকটা ক্র্যাক ডেভেলপ করবে তার অপোজিট দিকে স্টিল দিতে হবে, সেই কথাটা এখানে বলা আছে। স্পেস এর জন্য কি হবে, তাহলে আমি দেখলাম কোথায় ক্র্যাক ডেভেলপ করে, কি জন্য ক্র্যাক ডেভেলপ করে, সেটা আমরা এই প্যারাতে জানলাম। এখানে দেখো, স্পেশাল রেনফোর্সমেন্ট ইজ টু বি প্রোভাইডেড। এটাকে রোধ করার জন্য তোমাকে স্পেশাল রেনফোর্সমেন্ট দিতে হবে অ্যাট দ্য এক্সটেরিয়র কর্নার, অর্থাৎ ওই কর্নার যেখানে তোমার টুইস্টিং মোমেন্ট ডেভেলপ করে, তার জন্য ক্র্যাক হচ্ছে। এক্সটেরিয়র কর্নার দিতে হবে ইন বোথ বটম অ্যান্ড টপ অফ দ্য স্ল্যাব। কারণ বটমে তো প্যারালাল টু দ্য ডায়াগোনাল যেহেতু ক্র্যাক ডেভেলপ করে, ওখানেও স্টিল দিতে হবে, উপরেও তোমাকে স্টিল দিতে হবে। ইন বোথ বটম অ্যান্ড টপ অফ দ্য স্ল্যাব ফর এ ডিস্টেন্স, কত দূর পর্যন্ত? ইন ইচ ডিরেকশন, অর্থাৎ এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন, দুই দিকে, ইকুয়াল টু 1/5 অফ দ্য লঙ্গার স্প্যান অফ দ্য কর্নার প্যানেল অ্যাজ শোন ইন ফিগার। অর্থাৎ এই যে কর্নার যে প্যানেলটা, এটা লেন্থ থাকবে, একদিকে লম্বা থাকবে, একদিকে শর্ট থাকবে। যদি স্কোয়ার হয় তাহলে দুই দিকে সমান,
কিন্তু রেক্ট্যাঙ্গুলার হলে একদিকে লম্বা প্যানেল লেন্থ থাকবে, একদিকে শর্ট প্যানেল লেন্থ থাকবে। তবে এখানে তোমাকে ওই টুইস্টিং রেনফোর্সমেন্টটা দিতে হবে L/5 ইন বোথ এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন, দুই দিকে। এবং সেটা কোন এল? ওই প্যানেলের মধ্যে বড় এল যেটা লম্বা দিকের যে ডিরেকশন, তাকে 5 দিয়ে ভাগ করলে যে লেন্থটা হবে, সেই লেন্থ উভয় দিকে এই লেন্থ পর্যন্ত তোমাকে টুইস্টিং রেনফোর্সমেন্টগুলো দিতে হবে। আমরা ছবিটা একটু দেখে আসি, তাহলে ক্লিয়ার। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কর্নার প্যানেল, স্ল্যাবের একবারে কর্নারে, একবারে এক্সটেরিয়র কর্নার। এখানে তোমার তাহলে কি হবে, এই জায়গাতে L/5, এই যে এখান থেকে L/5 এবং এখান থেকে L/5 পর্যন্ত তোমাকে রেনফোর্সমেন্ট দিতে হবে। এই এলটা কি? এলটা হচ্ছে এদিকে একটা লেন্থ আছে, এদিকে একটা লেন্থ আছে, যেটা বড় তাকে 5 দিয়ে ভাগ করে দিয়ে ডিস্টেন্সটা পাওয়া যাবে। তো দূর পর্যন্ত তোমাকে এই যে কর্নার রেনফোর্সমেন্ট গুলা দিতে হবে। ক্লিয়ার? আমরা যখন প্রবলেম করব একসাথে অনেক ফিগার আসবে, তখন আরো ক্লিয়ার হবে। এখন এই পর্যন্ত জেনে রাখো। আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম, দি রেনফোর্সমেন্ট এট দ্য টপ এন্ড অফ দ্য স্ল্যাব। তাহলে উপরে স্ল্যাবে দিতে হবে শুড বি প্যারালাল টু দ্য ডায়াগ্রাম অফ দ্য কর্নার। কারণ নিচে কিন্তু যখন ক্র্যাক হয়েছিল, উপরের দিকে কিন্তু পার্টিকুলার টু দ্য ডায়াগোনাল ছিল, তাহলে স্টিল দিতে হবে প্যারালাল টু দ্য ডায়াগোনাল। এটাই বলা হচ্ছে রেনফোর্সমেন্ট এট দ্য টপ অফ দ্য স্ল্যাব শুড বি প্লেসড টু দ্য ডায়াগোনাল ফ্রম দ্য কর্নার থেকে ডায়াগোনালি এই রেনফোর্সমেন্ট দিতে হবে। হোয়াইল একই সাথে ড্যাট অ্যাট দ্য বটম, নিচের দিকে কি করতে হবে, শুড বি পার্টিকুলার টু দ্য ডায়াগোনাল। তাহলে উপরের স্টিল যেহেতু আমি ট্র্যাকের পার্টিকুলার দিচ্ছি, অর্থাৎ ডায়াগোনাল টু দ্য কর্নার দিচ্ছি, একইভাবে নিচেরটা তার পার্টিকুলার ভাবে দিতে হবে। Alternatively, either layer of steel may be placed in two bands parallel to the sides of the steel. এটা ছাড়াও আমরা এইভাবে দিতে পারবো। এই যে এখানে বাঁকা করে এই স্টিলটা এইভাবে না দিয়ে, এইভাবে না দিয়ে আমরা এখন কি দিচ্ছি, এইভাবে দিচ্ছি, এই যে এইভাবে। আর কতগুলো স্টিল আমরা নিচে দিচ্ছি এইভাবে। এটা না দিয়ে তার অপশন এইভাবে দেওয়া যাবে, স্ট্রেট করে দেওয়া যাবে। হ্যাঁ, একই পরিমাণ স্টিল স্ট্রেট এইভাবে দেওয়া যায়। আচ্ছা, এখন টু ব্যান্ডস আছে, দি পজিটিভ অ্যান্ড নেগেটিভ রেনফোর্সমেন্ট ইন এনি কেস। তাহলে আমি কোথায় দিতে হবে সেটা জানলাম, কি কারণে দিতে হবে সেটা জানলাম, কোন দিকে দিতে হবে সেটা জানলাম, কত দূর পর্যন্ত দিতে হবে সেটা জানলাম। কত দূর পর্যন্ত L/5, এদিকে L/5 পর্যন্ত আমাকে দিতে হবে। এরপরে আমাকে দিতে হবে যে এর পরিমাণ কত, কত নম্বর বার, কত সেন্টার সেন্টার দেবো। এর জন্য এখানে বলা হচ্ছে দি পজিটিভ অ্যান্ড নেগেটিভ রেনফোর্সমেন্ট ইন এনি কেস। পজিটিভ রেনফোর্সমেন্ট বলতে যেটা নিচে দেওয়া হয়, নেগেটিভ রেনফোর্সমেন্ট বলতে যেটা উপরে দেওয়া হয়, অর্থাৎ নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য আমরা উপরে স্টিল দিই। যেটাই হোক, ইন এনি কেস, দুই ক্ষেত্রেই শুড বি অফ এ সাইজ অ্যান্ড স্পেসিং ইকুইভ্যালেন্ট টু দ্যাট রিকোয়ার্ড ফর দ্য ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট পার ফিট অফ উইথ ইন দ্য প্যানেল অ্যাজ পার এ সেগমেন্ট। এখন বলা হচ্ছে এই প্যানেলের মধ্যে আমি যখন অ্যানালিসিস করব, করে আমি যে ম্যাক্সিমাম যে পজিটিভ মোমেন্টের জন্য যে স্টিল পাবো, ওই স্টিলটাই তোমাকে উপরে নিচে দিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে এখানে অবশ্যই দুই দিকে স্টিল আমার ক্যালকুলেট করতে হবে, এদিকে পজিটিভ স্টিল ক্যালকুলেট করবো, এদিকে পজিটিভ স্টিল ক্যালকুলেট করবো একটা প্যানেলের। এর মধ্যে যেটা বড় হবে তার জন্য আমি 3 নম্বর বার ইউজ করছি, 3 নম্বর বার ইউজ করে আমার স্পেসিং পেলাম 6 ইঞ্চি। তাহলে ওই স্পেসিংটাই ওই 3 নম্বর বার উপরে নিচে তোমাকে ওই 6 ইঞ্চি সেন্টার সেন্টার এভাবে দিতে হবে। অর্থাৎ ওই প্যানেলের ম্যাক্সিমাম পজিটিভ মুভমেন্টের যে রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী স্টিল ওই স্পেসিং অনুযায়ী বোথ উপরে এবং নিচে দিতে হবে। তো তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পেলাম, এটা হচ্ছে কর্নার রেনফোর্সমেন্ট কি, কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, কত দূর পর্যন্ত দিতে হয় এবং তার পরিমাণ কত, সব আমরা জানি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পর্যন্ত আমরা গত ক্লাসে শুনেছিলাম। এখন দেখে আমরা একটা ওয়ার্ড এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে কিভাবে আমি একটা 2A স্ল্যাব ডিজাইন করব। ভালোভাবে দেখো একটু, তোমরা কি শুনতে পাচ্ছ? এটা আমার স্লাইডটা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, যদি এদিক ওদিক হয়, আমি রেকর্ডিং করছি, যদি রেকর্ডিংটা ভালো ঠিক মতো হয় আমি এটা ক্লাসরুমে দিয়ে দিব, তোমরা সুন্দর করে এটা দেখতে থাকো। আচ্ছা, এখন আমি ওই যে সিএ সিবি কোফিশিয়েন্ট, এগুলো আমি কোত্থেকে পাবো সেটা একটু আলাপ করে আসে। আমরা এটা পিছনে দেওয়া আছে, আমি আগে ওখানে চলে যাই, ওটা আমি দেখে আসি হাউ টু কালেক্ট দ্যাট কোফিশিয়েন্ট, সেটা আমি বের করি। এই যে দেখো এখানে, এটা হচ্ছে টেবিল ফর কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট ফর নেগেটিভ মোমেন্টস ইন স্ল্যাব। এরকম কোফিশিয়েন্ট ফর পজিটিভ মোমেন্ট আছে, কোফিশিয়েন্ট ফর শিয়ার আছে, সবগুলা আছে। অর্থাৎ
তোমাকে কোনো অ্যানালিসিস করতে হবে না, শুধু কোফিশিয়েন্টগুলো ইউজ করতে হবে। এখন কোফিশিয়েন্টগুলো ইউজ করার পর হোয়াট আর দ্য প্যারামিটার, কি কি প্যারামিটার তোমাকে বিবেচনা করতে হবে। প্রথম প্যারামিটার হচ্ছে, এখানে দেখো কেস 1 2 3 4 5 6 7 8 9, 9 ধরনের কেস হয়। অর্থাৎ তোমার স্ল্যাব প্যানেলটা এই 9টার মধ্যে যে কোনো একটার সাথে ফিট হবে, এর বাইরে যাবে না। তাহলে কি এটা দেখি আমি, এটা হচ্ছে সাপোর্ট কন্ডিশন, তোমার এস কন্ডিশনের উপর নির্ভর করে। দেখো এই প্যানেলটা, এই যে চার কোণা একটা প্যানেল, এটা এ ডিরেকশন মানে শর্ট ডিরেকশন, এটা বি ডিরেকশন। তাহলে এটা চারদিক কোণে হ্যাশ, এই যে এগুলো কিন্তু হ্যাশ চিহ্ন, হ্যাশ দা বলা হচ্ছে, হ্যাশ দিয়ে আমরা বুঝাচ্ছি, হ্যাশ দিয়ে বোঝানো হচ্ছে যে কন্টিনিউয়াস, অর্থাৎ এই প্যানেলের ওই সাইড গুলাতে আরো স্ল্যাব আছে। অর্থাৎ এটা যদি আমি চিন্তা করি, এটা একটা মাঝের প্যানেল, এদিকে স্ল্যাব আছে, এদিকে স্ল্যাব আছে, বাড়তি এদিকে স্ল্যাব আছে, এদিকে স্ল্যাব আছে। তাহলে এটা হবে টিপিক্যাল ইন্টেরিয়র প্যানেলের জন্য এই কলামটা তোমাকে ইউজ করতে হবে। আর এটা এমন যদি একটা স্ল্যাব হয়, সে একটা গ্যারেজ, গ্যারেজ উপর একটা স্ল্যাব করা হলো, চারদিকে ওয়াল আছে, আর একদিকে লিন্টেল দেওয়া আছে, সুতরাং আর কোনো দিকে স্ল্যাবের কন্টিনিউটি নাই। সেই ক্ষেত্রে আমাকে এটা ইউজ করতে হবে, এই যে কেস 1, এদিকে কন্টিনিউটি নাই, স্ল্যাবের এদিক নাই, এদিক নাই, এদিক নাই, তখন আমরা এই ঘরটা ইউজ করব। ঠিক আছে, তো তখন তো নেগেটিভ মুভমেন্ট হবে না, কারণ স্ল্যাবের সাথে তো ওয়ালের সাথে কোনো কানেকশন হবে, সুতরাং এখানে মুভমেন্টের কোনো কোফিশিয়েন্ট নেই, অর্থাৎ এখানে জিরো মুভমেন্ট হবে, এটা বোঝাচ্ছে। এটা গেল কেস, যেখানে তোমার পড়বে সেই ঘরটা, সেই কলামটা ইউজ করতে হবে, এক। 2 নম্বর হচ্ছে রেশিও। এই যে তোমার স্ল্যাব প্যানেল এ বাই বি রেশিও, এ হচ্ছে শর্টার ডিউরেশন ক্লিয়ার স্প্যান, বি লঙ্গার ডিউরেশন ক্লিয়ার স্প্যান। এখানে এম হচ্ছে রেশিও এ বাই বি। এখন এটা ভাগ করে, এটা যদি স্কোয়ার প্যানেল হয় তাহলে 1 হবে, এটা 0.95 হতে পারে, 0.9, 0.85 বা এর মাঝামাঝি হতে পারে। তো আমরা এখানে 0.5 এর 0.5 ইন্টারভালে এই চারটা সাজানো আছে, এটা কত পর্যন্ত? 0.5 পর্যন্ত। তার নিচে গেলে তো ওটা 1 স্ল্যাব হয়ে যাবে। তাহলে আমার এই টেবিলটা ইউজ করার সময় দুটা প্যারামিটার লাগবে। আমাকে স্ল্যাবের এস কন্ডিশনের জন্য আমার উপরের এটা ইউজ করতে হবে, এই ইয়াটা ইউজ করব। আর আমাকে এল বাই বি রেশিও, আমার প্যানেলের ডাইমেনশন ভিত্তি করে আমি এই ঘরগুলো ইউজ করতে হবে। কোনটা? সে আমি 2 নম্বরের কথা বলছি, কেস 2 এর সাথে আমার একটা টিপিক্যাল ইন্টেরিয়র প্যানেল কেস বি কম্পাই করে গেল, তখন আমি এল বাই বি, এ বাই বি রেশিও আমি বের করলাম, করে এটা 0.8 হলো। তাহলে আমার এখানে আসতে হবে। তাহলে এখানে কি আছে দেখো, সি এ নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ মুভমেন্ট করার এ ডিরেকশনের কোফিশিয়েন্ট হবে 0.065, নেগেটিভ মুভমেন্ট বের করার বি ডিরেকশনের কোফিশিয়েন্ট হবে 0.027। এইভাবে তোমাকে বের করতে হবে। আচ্ছা, এটা গেল নেগেটিভ মুভমেন্ট বের করা হবে। এই জাত আসো এবার একইভাবে এখানে আসো, পজিটিভ মুভমেন্ট যখন বের করবো, কোড এটাকে আলাদা করে দিছে। পজিটিভ মুভমেন্ট ক্যালকুলেট করার সময় এটা একসাথে, নেগেটিভ মুভমেন্টের সাথে ডেড লোড, লাইভ লোড একসাথে কোফিশিয়েন্ট দেওয়া হবে। আর পজিটিভ মুভমেন্টের ক্ষেত্রে কোড আলাদা আলাদা কোফিশিয়েন্ট দিচ্ছে। যেমন দেখো, এটা ডেড লোড পজিটিভ মুভমেন্টস, অর্থাৎ ডেড লোডের জন্য তোমার পজিটিভ, ডেড লোডের জন্য পজিটিভ মুভমেন্ট তুমি এই চারটা বের করো, একই পদ্ধতি। সে কেস 2 যদি হয়, এখানে আসলে তোমার যদি 0.8 হয়, এখানে এই যে সি এ ডেড লোড, সিবি ডেড লোড পেয়ে গেলে, এটা ডেড লোডের জন্য এ ডিরেকশন বি ডিরেকশনের কোফিশিয়েন্ট পাই। সিমিলারলি পরেরটা আছে দেখো, লাইভ লোডের। আচ্ছা, একই টেবিল এখানে বলা আছে কোফিশিয়েন্ট ফর লাইভ লোড মোমেন্ট ইন স্ল্যাবস। তাহলে এখানে একই ফর্মুলা, সে একই জায়গায় যদি আমি আসি, কেস 2.8, তাহলে এখানে 0.8, তাহলে এখানে কি আসতে হবে? এই যে সি এ লাইভ লোড 0.041, সিবি লাইভ লোড 0.017। অর্থাৎ এখান থেকে তোমাকে কোফিশিয়েন্ট গুলা পিক করতে হবে, করে তোমাকে ওখান থেকে শুধু এই যে যখন তুমি সি এ লাইভ লোড পেলে, তাকে ডাব্লিউ দিয়ে গুণ করলে, ফ্যাক্টর লোড বের করা আছে, এ স্কোয়ার দিয়ে গুণ করলে তুমি এম এ পজিটিভ লাইভ লোড পেয়ে গেলে, সিমিলারলি এম বি পজিটিভ লাইভ লোড পাবা, এমবি অর্থাৎ বি ডিরেকশনে। সিমিলারলি আর টেবিল থেকে তুমি পাবে সি এ ডেড লোড পজিটিভ মোমেন্ট, সিবি ডেড লোড পজিটিভ মোমেন্ট, তারপরে এই পজিটিভ আর নেগেটিভ মোমেন্ট যোগ করলে আমি টোটাল মোমেন্ট পাবো। আচ্ছা, একইভাবে এখানে আসো, শিয়ারের জন্য আমরা শিয়ার যেটা বের করি, শিয়ারের জন্য কোফিশিয়েন্ট দেওয়া আছে। একইভাবে সে 0.8 তোমার হলো স্ল্যাবের এ বাই বি রেশিও, তুমি কেস 2, তাহলে এ ডিরেকশনে তোমার লোডের কোফিশিয়েন্ট হচ্ছে, শিয়ার বার কোফিশিয়েন্ট হচ্ছে 0.71, বি ডিরেকশন কোফিশিয়েন্ট হচ্ছে 0.29, দিয়ে গুণ করলে ডাব্লিউএল ইন্টু ওটা দিয়ে গুণ করলে তুমি শিয়ারটা পেয়ে যাবে। এইভাবে আমি চার্টগুলা ইউজ করতে পারবো। বুঝতে পারছো? চার্ট সম্বন্ধে কোনো ঝামেলা আছে? দেখো,
তোমরা নিজে, আমি যেটা বুঝালাম তোমাদের এই পিডিএফ থেকে তোমরা বোঝার চেষ্টা করবে, না বুঝালে ফিজিক্যাল ক্লাসে তোমরা এটা আরো ক্লিয়ার করে নিবে, বা আমার ক্লাস আওয়ারে বা অফিস আওয়ারে এটা ঠিক করে নেবে। এটা ভেরি ইজি। তোমার এই চার্ট দেখে ওই ভ্যালুগুলো পিক করতে হবে। এখন যদি কোনো এ বাই বি রেশো তোমার কি হলো, 0.95 হলো না, 0.9 হলো না, 0.93 হলো, তখন কি করবো? তখন এখান থেকে ভ্যালু নিতে হবে, এখান থেকে ভ্যালু নিয়ে যোগ করে দুইটা ভাগ করে দিতে হবে। অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু ইন্টারপোলেশন যেভাবে করে সেভাবে নিতে হবে। আর যদি কোনো ভ্যালু মনে করে এটা 0.85, তোমার হলো 0.86, তাহলে এই ভ্যালুটায় কাছে যেহেতু এই ভ্যালুটাই তুমি ইউজ করে দিবা। আচ্ছা, এইবার আমরা চলে যাই প্রবলেম। এখানে আমরা চলে আসি। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, আগে পড়ে নিই। এ মনোলিথিক আরসি ফ্লোর ইজ টু বি কম্পোজড অফ রেক্টেঙ্গুলার বেস। অর্থাৎ একটা আরসি ফ্লোর সিস্টেম এখানে আছে, সবগুলা রেক্টেঙ্গুলার প্যানেল বেস, মেজারিং 21 ফিট বাই 26 অ্যাজ শোন ইন ফিগার। এই যে দেখো, এই যে সেন্টার টু সেন্টার ডাইমেনশন গুলা, এদিকে 26 আর এদিকে হচ্ছে 21। আচ্ছা, অ্যান্ড আচ্ছা, দ্য বিম উইথ আর 12 ইঞ্চ। এই যে বিমের উইথ গুলো আছে 12 ইঞ্চ, ডেপথ 24 ইঞ্চ, এই বিমের ডেপথ গুলো দেওয়া আছে 24 ইঞ্চ। আর প্রোভাইডেড অন অল কলাম সেন্টার লাইন্স, প্রত্যেকটা কলামের সাথে ওই মাপের একটা বিম 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি বিম দেওয়া আছে। আচ্ছা, তারপর কি হলো, দাস দ্য ক্লিয়ার ডাইমেনশন অফ দ্য 2A স্ল্যাব প্যানেলস আর 20 বাই 25 ফিট। অবশ্যই এটা যদি 12 ইঞ্চি হয় আর এটা সেন্টার সেন্টার 26 ইঞ্চি হয়, তাহলে এটা অবশ্যই 1 ফিট বাদ যাবে, তাহলে এটা হবে 25 ফিট, এটা হবে 20 ফিট। অর্থাৎ ক্লিয়ার, তোমাকে সবসময় ক্লিয়ার স্প্যান এখানে বের করে দেওয়া আছে, তোমাকে বের করে দেওয়া থাকবে না, তোমার যেহেতু ডাইমেনশন দেওয়া আছে ওখান থেকে তোমাকে ক্লিয়ার স্প্যান বের করে নিতে হবে। The floor is to be designed to carry a service live load of 137 psf uniformly distributed over its surface in addition to its self weight. এটা বলা থাক না থাক, সেলফ ওয়েট তো তুমি বাদ দিয়ে তুমি ডিজাইন করতে পারবে। অর্থাৎ স্ল্যাবের নিজস্ব ওজন তোমাকে বের করে নিতে হবে, তার আগে তোমার থিকনেস জানতে হবে। এর ছাড়াও যদি থাকে যে এই স্ল্যাবের উপর ফ্লোর ফিনিশ থাকবে 20 psf বা 25 psf, তাহলে ওটাও ওই স্ল্যাবের ডেড লোডের সাথে যোগ করে নিয়ে তারপর ফ্যাক্টর করতে হবে। এটা আমরা আগেও বলেছি, বারবার এখনো বলছি। মেটাল স্ট্রেন্থ আছে এ প্রাইম সি 3 কেএসআই, এফ ওয়াই 60 কেএসআই। ডিজাইন দা কর্নার স্ল্যাব প্যানেল। এই যে এখানে দেখো, এখানে স্ল্যাবটা দেখো, এই যে এগুলো এইদিকে কন্টিনিউ হয়ে গেছে, এদিকে কন্টিনিউ, এই যে আমাদের কন্টিনিউ চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এইরকম ভাবে পাশাপাশি আরো স্ল্যাব আছে। এখন কোনটা কর্নার স্ল্যাব প্যানেল, কোনটা এক্সটেরিয়র প্যানেল, কোনটা ইন্টেরিয়র প্যানেল, কিভাবে আমরা চিনবো? এটা হচ্ছে ইন্টেরিয়র প্যানেল। দেখো এই প্যানেলটার ওই যে 2 নম্বর কলামে যেটা থেকে আসলাম ওর সাথে মিলে যাচ্ছে। কিভাবে দেখো, এটার এই সাইড কন্টিনিউয়াস, এই সাইড কন্টিনিউয়াস, এই সাইড কন্টিনিউয়াস, এই সাইড কন্টিনিউয়াস। তাহলে কমিশন নেওয়ার সময় তোমার ওই 2 এর কলাম দেখতে হবে, ওখান থেকে তোমার কমিশন নিতে হবে। এটাকে বলা হয় ইন্টেরিয়র প্যানেল। এটা কি, এটা এক্সটেরিয়র প্যানেল বলা হয়। কিভাবে? এই প্যানেলটা দেখো 3 দিকে, 1 দিক 2 দিক 3 দিকে কন্টিনিউয়াস, আর দিকে ডিসকন্টিনিউয়াস। এটারও একটা পাওয়া যাবে ওখানে, দেখবা যে তোমার যে 9টা ঘরের মধ্যে যেটার সাথে ম্যাচ করবে সেই ঘরের থেকে তোমার কমিশনটা, কলাম থেকে কমিশন নিতে হবে। এটা এক্সটেরিয়র প্যানেল, এটা এক্সটেরিয়র প্যানেল, এটা কর্নার প্যানেল। দেখো বিল্ডিং এর কর্নারে আছে এবং এর 2 দিকে ডিসকন্টিনিউ, এদিকেও স্ল্যাব ডিসকন্টিনিউ, এদিকেও স্ল্যাব ডিসকন্টিনিউ। তাহলে এটা 4 নম্বর কলামে পড়ে, ওখানে তোমাকে দেখতে হবে 4 নম্বর কলামে যায়। এইরকম পাবা যে একদিকে লম্বা সাইড হ্যাশ নাই, আর একটা শর্ট সাইডে হ্যাশ নাই, আর 2 সাইডে লম্বা শর্ট সাইডে হ্যাশ চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এটা 4 নম্বর আর কলামে দেখবে এটার সাথে এটা মিলবে, অর্থাৎ ওখান থেকে তোমাকে কোফিশিয়েন্ট গুলো নিতে হবে। ভেরি সিম্পল। আচ্ছা, তাহলে আমরা আগাই। তাহলে আমাকে আমাকে কিন্তু ডিজাইন করতে বলছে কর্নার প্যানেল, অর্থাৎ এই প্যানেলটা ডিজাইন করতে বলছে। ও আরেকটা জিনিস, তোমার কর্নার রেফোর্সমেন্ট কোথায় দিতে হবে? আমরা আগে জেনে আসলাম কর্নার রেফোর্সমেন্ট আর কোথাও লাগবে না, ইভেন এখানেও লাগবে না, এখানেও কোথাও লাগবে না। যেমন দেখো ইন্টেরিয়র প্যানেলে এখানে টুইস্টিং মোমেন্ট হবে, এই পাশে আরেকটা টুইস্টিং মোমেন্ট, এটা ক্যান্সেল হবে। এই সাইডে টুইস্টিং মোমেন্ট আছে, এই সাইডে টুইস্টিং মোমেন্ট আছে, এই সাইডে টুইস্টিং মোমেন্ট আছে, এই সাইডে টুইস্টিং মোমেন্ট, অর্থাৎ এই মোমেন্ট গুলা উইল ক্যান্সেল ইচ আদার। সুতরাং টুইস্টিং মোমেন্টের প্রভাবে এখানে কোনো ক্ষতি হবে না স্ল্যাবের। কিন্তু এই জায়গাতে দেখো, এইদিকে টুইস্টিং মোমেন্ট, ইট উইল বি ক্যান্সেল বাই টুইস্টিং মোমেন্ট ডেভেলপ ফর আদার সাইড, এটাও ব্যালেন্স করে দেবে। কিন্তু এখানে কি হয়, এদিকে টুইস্টিং মোমেন্ট আছে, এদিকে টুইস্টিং মোমেন্ট আছে,
এটাকে কিন্তু আর ব্যালেন্স করার জন্য এই সাইডে বা এই সাইডে কোনো স্ল্যাবের মুভমেন্ট নেই। সুতরাং এটাই হচ্ছে টিপিক্যাল জোন বা এরিয়া হোয়ার ইউর কর্নার রেনফোর্সমেন্ট টু বি প্লেস। ঠিক আছে? সুতরাং কর্নার প্যানেল ডিজাইন করতে গেলেই তোমার স্ল্যাব ডিজাইন করার সাথে সাথে ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য কর্নার রেনফোর্সমেন্ট অ্যাট দ্যাট কর্নার লোকেশন, যেটা আমরা জেনে আসলাম কদ্দূর পর্যন্ত দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, সেই পরিমাণ তোমাকে দিয়ে নিতে হবে। এখানে করা আছে, আমরা দেখব। এইবার আমরা আগে আগে তাহলে আমরা ডাটাগুলো তুলে নিলাম। একবারে ডিজাইন আমরা বেশি আলাপ করবো না, কারণ ডিজাইন আরসিসি ডিজাইন একই, 1 স্ল্যাবের ডিজাইন, 2 স্ল্যাবের ডিজাইন, খালি জাস্ট মুভমেন্ট বের করলে সব জিনিস সেম হবে। যেমন ডাটাগুলো আমি লিখলাম, এই যে ডাটা তোমার সেন্টার টু সেন্টার আছে 21 ফিট 26 ফিট, ক্লিয়ার স্প্যান হবে 20 ফিট 25 ফিট, কারণ 1 ফিট হচ্ছে আমার বিমের ডাইমেনশন বাদ যাবে গেল। এবং বিম ডাইমেনশন দেওয়া আছে, মেটাল সেন্টার দেওয়া আছে, এটা ডাটা গিভেন। স্টেপ 1-এ আসো, স্ল্যাব থিকনেস। 1 স্ল্যাবের কতগুলা ফর্মুলা ছিল এস কন্ডিশনের উপর, যেমন 1 ইন কন্টিনিউয়াস হলে L/24, বোথ ইন কন্টিনিউয়াস হলে L/20, তারপর সিম্পলি সাপোর্টেড L/28, সিম্পলি সাপোর্টেড হলে L/20, ক্যান্টিলিভার হলে L/10। এখানে 2 স্ল্যাবের ক্ষেত্রে একটাই ফর্মুলা, যে পেরিমিটার ডিভাইড বাই মিনিমাম স্ল্যাব থিকনেস তোমাকে দিতে হবে, পেরিমিটার অফ দ্য প্যানেল ডিভাইড বাই 180, এই পরিমাণ থিকনেস তোমাকে দিতে হবে। তাহলে পেরিমিটার বের করো, 20 + 25, তাকে 2 দ্বারা গুণ করো, তাহলে পেরিমিটারটা পেয়ে গেলে তাকে 180 দিয়ে ভাগ করো, এটা হলো ফিট, 12 দিয়ে গুণ করো, তাহলে হলো ইঞ্চ, তাহলে 6 ইঞ্চ। আমার একবারে রাউন্ড ফিগারে মিলে গেছে। সবসময় যে রাউন্ড ফিগার মিলবে নট নেসেসারি। সে 6.2 হলো 6.5 বানায় ফেলো, 6.7 হলো 7 ইঞ্চি বানায় ফেলো, এইভাবে রাউন্ড আপ করে দিতে হবে। আচ্ছা, স্টেপ 2-তে আসো, ক্যালকুলেশন। যেহেতু আমি ডেড স্ল্যাব থিকনেস পেয়ে গেছি, ডেড লোড ক্যালকুলেট করো, 6/12 × 150। এটা আগের পুরানো হিসাব, বারবার আমরা শিখাচ্ছি যে 1 ফিট বাই 1 ফিট এরিয়া, তার উপর থিকনেস আছে 6 ইঞ্চি, তাকেও ফিট করে নাও, 12 দিয়ে গুণ করলো, তাহলে কিউবিক ফিট হলো, তাকে 150 দিয়ে গুণ করলাম, তাহলে 150 PSF পেয়ে গেলাম। এর ফ্যাক্টর লোড হয় 1.2 দিয়ে গুণ করলে 90 PSF। সিমিলারলি লাইভ লোড ইট ইজ গিভেন, ফ্যাক্টর হবে 1.6 দিয়ে গুণ করে 219 পয়েন্ট এত, তাহলে ফ্যাক্টর ডাব্লিউ হলো এই দুটার যোগফল। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে কারো? বোঝা না যাচ্ছে? স্যার। না স্যার। আচ্ছা, তারপর সামনে আসো। এখন ফ্যাক্টর মোমেন্টস, আমার LA LB সব জানা আছে। আমার ফ্যাক্টর মোমেন্টস বের করতে গেলে আমার এস কন্ডিশন গুলা জানতে হবে, কোন কেসে পড়লো, আর A/B রেশিওটা জানতে হবে। তাহলে A/B রেশিও যেটা M, ওই টেবিল আছে M = LA/LB, এই ক্ষেত্রে হয় 20/25, এটা হলো 0.8। তাহলে আমরা 0.8 এর ঘরে চলে যাব, রোটা ইউজ করব। অ্যাজ পার রিলেভেন্ট টেবিল দ্য স্ল্যাব প্যানেল বিলংস টু কেস 4। এই যে দেখো আমার স্ল্যাব প্যানেলটা কেমন, এই সাইডে কন্টিনিউয়াস আছে, এই কন্টিনিউয়াস আছে, তাহলে এই চিত্রটা তোমার ওই 4 নম্বর 1 থেকে 9 এর মধ্যে 4 নম্বরের সাথে এটা ম্যাচ করে যাবে। তো সুতরাং ওই ঘরের তোমার ইয়াগুলা নিতে হবে, ভ্যালুগুলা নিতে হবে। তাহলে ওখান থেকে যদি আমি ভ্যালুগুলা পিক করি, একবারে ভ্যালুগুলা বের করে নিলাম চার্ট ইউজ করে, তাহলে CA নেগেটিভ পাবো 0.0171, CB নেগেটিভ পাবো 0.029, CA ডেড লোড পজিটিভ পাবো 0.039, CA লাইভ লোড পজিটিভ পাবো 0.048, CB ডেড লোড পজিটিভ পাবো 0.016, CB লাইভ লোড পজিটিভ পাবো 0.020। এটা কোথায় পাওয়া লাগবে? ওই যে টেবিলগুলোর থেকে আমি যেভাবে দেখালাম, ওখান থেকে কেস 4-এ যাবা, ডেড লোডের ঘরে গেলে পজিটিভ মোমেন্টের ডেড লোড ভ্যালু CA ডেড লোড পাওয়া যাবে, তারপরে CA ডেড লোড আর CB ডেড লোড এক জায়গায় পাওয়া যাবে, আবার CA লাইভ লোড CB লাইভ লোড একই ঘরে পাওয়া যাবে। তবে তোমাকে কেস 4 দেখতে হবে আর M রেশিও 0.8 দেখতে হবে, যে এই টেবিলগুলা, তাহলে ওখান থেকে যে কেউ বের করে নিতে পারবে। এটা এর কোনো জাদু মন্ত্র নাই, জাস্ট তোমার ওই M ভ্যালু এবং কেস কোন কেসে পড়লো ওটার থেকে তোমার টেবিল থেকে এই ভ্যালুগুলো বের করে নিবে। তোমরা বের করে নাও, যদি এটা আগে আজকে প্র্যাকটিস করবা, যদি বের করার কোনো অসুবিধা হয়, যদি না মিলে আমার কাছে সামনের কাছে আলাপ করবে। তাহলে এই টেবিলগুলো আমরা আগে বের করে নিলাম, কোফিশিয়েন্টগুলো। এইবার তুমি মোমেন্ট বের করো। তো মোমেন্ট বের করার জন্য আমরা নেগেটিভ মোমেন্ট বের করবো, তারপর পজিটিভ মোমেন্ট বের করবো। তাহলে MA নেগেটিভ, অর্থাৎ শর্ট ডিউরেশন নেগেটিভ মোমেন্ট, CA নেগেটিভ ইন্টু W ইন্টু LA স্কোয়ার। CA নেগেটিভ তো আমি আগে বের করে রেখেছি 0.071, আর টোটাল W হচ্ছে 309.2, LA স্কোয়ার হচ্ছে 20 স্কোয়ার, তাহলে এত পাউন্ড ফিট পার ফিট, কারণ এগুলা মোমেন্ট হচ্ছে পাউন্ড ফিট, কিন্তু আমি স্ট্রিপ কিন্তু পার ফিটে নিচ্ছি বলে পার ফিট লিখছি।
একইভাবে এমবি নেগেটিভ, অর্থাৎ লম্বা ডিরেকশনে নেগেটিভ মোমেন্ট হচ্ছে সিবি নেগেটিভ। এই কোফিশিয়েন্ট টেবিল থেকে আমরা আগে বের করে নিয়েছি, ডাব্লিউ তো জানা আছে, সিবি এলবি স্কোয়ার। তাহলে আমি এখানকার মোমেন্ট পেয়ে গেলাম। এখন খেয়াল রাখতে হবে যে আমরা আবার একটু চিত্র দেখে আসি, আর একটু দেখে আসি। আমরা কিন্তু তাহলে এই যে নেগেটিভ মোমেন্ট, এখানে আমার এই দিকে আমি চিন্তা করি, এখানে নেগেটিভ মোমেন্ট হবে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ মোমেন্ট, যেহেতু বিম সাথে আটকানো আছে। সিমিলারলি এইদিকে যদি আমি চিন্তা করি, এখানে নেগেটিভ মোমেন্ট, এখানে পজিটিভ মোমেন্ট, এখানে নেগেটিভ। আবার এটাও জানি, এটা হচ্ছে ইন্টেরিয়র নেগেটিভ, এটা এক্সটেরিয়র নেগেটিভ। এই নেগেটিভের সমান কিন্তু এই নেগেটিভ কখনো হবে না, কারণ আমি যখন বিম অ্যানালিসিস করছিলাম এটা ছিল WL²/9 আর এটা ছিল WL²/24। খেয়াল করো, এই সাইডে যেহেতু স্ল্যাব কন্টিনিউয়াস নাই, এখানে বিমের সাথে আটকানো আছে বলেই একটা মোমেন্ট ডেভেলপ করবে, কিন্তু এই মোমেন্ট আর এই মোমেন্ট কিন্তু সমান হবে না। এখন আমি টেবিল থেকে যে মোমেন্ট পেলাম সেটা সবসময় কন্টিনিউয়াসে যে মোমেন্ট পাবো, অর্থাৎ আমি যখন শর্ট ডিউরেশনে মোমেন্ট বের করছি এই ভ্যালুটা পাবো। এটা আমরা কোর্টের নির্দেশন অনুযায়ী ধরে নেব, পরে আমরা আলাপ করবো। অর্থাৎ আমি আগে বলিনি, এটা যখন আমি মোমেন্টটা বের করছি, এখানে নেগেটিভ পাবো, এখানে পজিটিভ পাবো, এই পজিটিভের 1/3 এখানে নেগেটিভ হিসাবে ধরতে হবে অ্যাজ পার সাজেশন অফ কোর্ট। সিমিলারলি এই ডিরেকশনে আমি যখন টেবিল থেকে আমি এই নেগেটিভটা পাবো মোমেন্ট, এখানকার পজিটিভ পাবো, কিন্তু এই নেগেটিভটা হবে এই পজিটিভের 1/3। এটা কোর্ট বলেছে এই পজিটিভ 1/3 এখানে নাও, এই পজিটিভ মোমেন্টের 1/3 এখানে নাও, নিয়ে তাহলে আমার এই মোমেন্ট এই মোমেন্ট এই মোমেন্ট জানা হয়ে গেল, এই ডিরেকশনে এই মোমেন্ট এই মোমেন্ট এই মোমেন্ট জানা হয়ে গেল। তারপর আমি ডিজাইন করবো। এখন চলে আসে আবার এই যে, তাহলে আমি এই যে কন্টিনিউয়াস, এই জন্য বলা আছে নেগেটিভ মোমেন্ট এট কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস গুলো আমরা জাস্ট 1/3 নিয়ে নেবো, সেটা আলাদা কথা। তাহলে এম এ নেগেটিভ, এম বি নেগেটিভ আমি পেয়ে গেলাম। পজিটিভ মোমেন্ট বের করার ক্ষেত্রে আলাদা আলাদা কোফিশিয়েন্ট দেওয়া আছে, নেগেটিভের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ডেড লোড লাইভ লোড একসাথে দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখো, এম এ পজিটিভ ডেড লোড ইকুয়াল টু সি এ ডেড লোড পজিটিভ, অর্থাৎ ডেড লোড পজিটিভের যে কোফিশিয়েন্ট সেটা ইন্টু ডাব্লিউ ডেড লোড, অর্থাৎ ডেড লোডের যে ফ্যাক্টর লোড ইন্টু এল এ স্কোয়ার, এটা গুণ করলে আমি এই ভ্যালুটা পেয়ে যাব। একইভাবে এম এ পজিটিভ লাইভ লোড, লাইভ লোডের ক্ষেত্রে লাইভ লোডের কোফিশিয়েন্ট ইন্টু লাইভ লোড পোর্শন যেটা ফ্যাক্টর লোড, আবার এল স্কোয়ার দিয়ে গুণ করে আমি এই ভ্যালু পাবো। এই দুটা যোগ করলে আমি টোটাল এম এ পজিটিভটা পাই যাবো। এটা হচ্ছে 5612.64 পাউন্ড ফিট পার ফিট। তাহলে এখানে পার্থক্য হচ্ছে এই কোফিশিয়েন্ট গুলার মধ্যে ডেড লোড লাইভ লোড একসাথে আছে, অর্থাৎ কোডের স্ট্র্যাটেজি হচ্ছে নেগেটিভ মোমেন্টের কোফিশিয়েন্টটা ডেড লোড লাইভ লোড আলাদা করা নেই, একসাথে দেওয়া আছে। সুতরাং পুরা লোডটা দিয়ে আমি একবারে নেগেটিভ মোমেন্ট গুলো ব্যাক করতে পারি। কিন্তু পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে যেহেতু ডেড লোডের কোফিশিয়েন্ট আলাদা, লাইভ লোডের কোফিশিয়েন্ট আলাদা, সুতরাং ডেড লোডের জন্য একটা মোমেন্ট বের করে নিতে হয়, লাইভ লোডের জন্য একটা মোমেন্ট বের করে দুটো যোগ করলে আমরা এক ডিরেকশনের মোমেন্ট পাবো। তো এইভাবে আমরা বের করে নিয়েছি। এইবার একইভাবে লং ডিরেকশন, ওটা তো শর্ট ডিরেকশনে ছিল, বি ডিরেকশনে একই পদ্ধতিতে এম বি পজিটিভ ডেড লোড, এম বি পজিটিভ লাইভ লোড, এই যে সিবি ডেড লোড কোফিশিয়েন্টটা আমি নিব, টেবিলটা আগে বের করা আছে, তারপর ডাব্লিউ ডেড লোড, ডেড লোডের যে ফ্যাক্টর লোড ওটা নিলাম, ইন্টু এলবি স্কোয়ার মানে 25 স্কোয়ার। একইভাবে এই ক্ষেত্রে এই ভ্যালুগুলো সেমই থাকলো, শুধু এখানে লাইভ লোড চেঞ্জ হয়ে গেল, এলবি তো দুই দিকে সেম, কোফিশিয়েন্ট গুলা চেঞ্জ, ডেড লোডে একরকম কোফিশিয়েন্ট, লাইভ লোডে এক ধরনের কোফিশিয়েন্ট। এই দুটা পাওয়ার পর দুটো যোগ করলে আমি টোটাল পজিটিভ মোমেন্ট। আচ্ছা, তাহলে আমি 4টা মোমেন্ট পেলাম, কন্টিনিউয়াস যে নেগেটিভ পেলাম, আর দুই দিকে, এবং পজিটিভ মুভমেন্ট শর্ট এবং লং ডিউরেশনের দুটা পেয়ে গেলাম। এখন বাকি থাকলো ডিসকন্টিনিউয়াস এজ, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস এজের নেগেটিভ মুভমেন্ট কি হবে? আগে বললাম এটা কিছুই না, 1/3 অফ দ্য পজিটিভ। এই যে পজিটিভ মুভমেন্ট গুলো আমরা ব্যাট করলাম, এটার 1/3 দিয়ে গুণ করো, বি ডিরেকশনের ডিসকন্টিনিউয়াস নেগেটিভ মুভমেন্ট পাবো, এটার 1/3 দিয়ে গুণ করলে এ ডিরেকশনের নেগেটিভ মুভমেন্ট পাবো। আর এইবার আমি 6টা মুভমেন্ট পেয়ে গেলাম, অর্থাৎ পুরা মুভমেন্টটা আমরা পেয়ে গেলাম। এইভাবে তোমাদের মুভমেন্ট বের করতে হবে। যেমন আমি নিচে মুভমেন্ট গুলো লিখেছি, দেখো এই যে এখানে, এই যে এমবি পজিটিভ, এমবি নেগেটিভ, এই দুটো আমি ইয়ার থেকে পাই, এটা চার্ট থেকে পাবো, কোফিশিয়েন্ট বের করবো। আর এটা যখন আমি নিব, এটার 1/3 নিয়ে নেবো।
সিমিলারলি এ ডিরেকশনে এটা আমি কোফিশিয়েন্ট ইউজ করে পেলাম, এটাও কোফিশিয়েন্ট ইউজ করে পেলাম, আর এটা পাবো এটার 1/3, বাস এটা আমরা করে ফেললাম। তাহলে আবার যাই, এখন আমার কি করতে হবে, আমার মোমেন্ট কিন্তু ব্যাট করা শেষ, আমার চেক ফর ডেপথ, আমার ডেপথ চেক দিতে হবে। আমি এখন ডেপথ চেক দিব। আচ্ছা, যে ডেপথ চেক করলে একই ফ্লেক্সারের যে ফর্মুলা mu ইকুয়াল টু 5 pfy bd স্কয়ার 1 মাইনাস 0.59 pfy বাই f টাইমস c, এখান থেকে ডি বের করে নাও। আমি আগে স্টিল রেশিও ধরে নিলাম, যেহেতু ডিজাইন করলাম করসপন্ডিং ইটি ইকুয়াল টু 0.05, আমি স্টিল রেশিও বের করে নিলাম 0.0135। আচ্ছা, এখন mu পজিটিভ, ডেপথ চেক করার সময় আমাদের এই যে 6টা মোমেন্ট পেলাম, তার মধ্যে সবচেয়ে বড় মোমেন্টটা আমাকে নিতে হবে, কারণ ওর জন্য আমি ডেপথ চেক করলে আর অন্যগুলো অটোমেটিক্যালি স্যাটিসফাই করবো। আমার সবচেয়ে বড় মোমেন্ট ছিল mu, এই যে 8781, দেখো আমার বড় মোমেন্ট ছিল 8781। এই যে এই মোমেন্টটা আমার সবচেয়ে বড় ছিল, আর সবগুলা মোমেন্টের এটা বড়, তাহলে এটার জন্য আমি ডেপথ চেক করে নিই, চেক ফর ডেপথ। তাহলে ওই মোমেন্টটা আমি এখানে ইউজ করে দিচ্ছি, ইউজ করে একইভাবে বিমে যেভাবে ওয়ান ওয়ে স্ল্যাবে যেভাবে ডেপথ চেক করলে এভাবে ডেপথ চেক করে নিয়ে দেখলাম আমার লাগে হচ্ছে 3.786, আর আমি দিতে পারছি কত, যেহেতু 6 ইঞ্চি স্ল্যাব থিকনেস আছে, তাহলে আমি কত দিতে পারবো, এটা টোটাল 6 ইঞ্চি, তাহলে আমি 5 ইঞ্চি দিতে পারবো। এগুলো আমি কিভাবে বের করতে হবে, 0.75 ক্লিয়ার কভার বার ডায়ামিটার অর্ধেক বাদ দিলে 5 ইঞ্চি, আরেক দিকে হবে এটা 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি। তা আমি যেহেতু বড় দিকের মুভমেন্ট নিচ্ছি, তাহলে আমি বড় ডেপটা বিবেচনায় নিব, অর্থাৎ আমার লাগে হচ্ছে 3.78 ইঞ্চ, আর আমি দিতে পারি 5 ইঞ্চি পর্যন্ত, সুতরাং আমার কোনো সমস্যা হচ্ছে না। শিয়ারের জন্য আমি, যদিও আমি বারবার বলছি যে শিয়ার, এটা জাস্ট বোঝানোর জন্য, কারণ এর সাপোর্টেড স্ল্যাব হলে শিয়ার অটোমেটিক্যালি স্যাটিসফাই হয়ে যায়। কিভাবে দেখো, ওই টেবিল থেকে শেয়ারের কোফিশিয়েন্ট গুলো যদি নাও, ডাব্লিউ হবে 0.71, ডাব্লিউ বি হবে 0.29, তাহলে ভিউ ম্যাক্স কত হবে, ডাব্লিউ এ ইন্টু কোফিশিয়েন্ট ইন্টু ডাব্লিউ ইন্টু L/2, এইটুকু হওয়ার কথা সাপোর্টের রিয়াকশন, অর্থাৎ WL/2 ইন্টু দিস কোফিশিয়েন্ট, এটা হলে আমি একদিকে পেয়ে যাবো। কিন্তু আগেও আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রেও দেখেছি যে ডি ডিস্টেন্স দূরে শেয়ারটা ক্রিটিক্যাল হয়, যদিও এজ এ ম্যাক্সিমাম শেয়ার হওয়ার কথা, কিন্তু ওখানে কম্প্রেশন ইনফ্লুয়েন্সের জন্য ডি ডিস্টেন্স দূরে শেয়ার চেক করতে হয়। এই জন্য তোমাকে L/2 মাইনাস ডি, অর্থাৎ শেয়ার আরো কম ধরতে হবে কোডের সাজেশন। আমরা তাই করলাম, 0.71 কোফিশিয়েন্ট, ডাব্লিউ হচ্ছে 309.3, LA শর্টার ডিরেকশন আমার কত, কারণ শর্টার ডিরেকশনে সবচেয়ে বেশি তোমার শেয়ার হবে, ওইদিকে চেক করলে হবে, যেমন এটা 309.2, আর L/2 মানে 20/2 মাইনাস ডি, ডি মানে স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি আছে, তাকে 12 দিয়ে ভাগ করে ফিট করে নিলাম, এটাও ফিট আছে ফিট, তাহলে আমার শেয়ার ডেভেলপ করে 2103, আর আমার ক্যাপাসিটি কত, 5 হচ্ছে 5√f(c) BD করলে আসে 4929, আর আমার ডেভেলপ করেছে অর্ধেক 2103। সুতরাং শেয়ার চেক, অর্থাৎ এর সাপোর্টেড স্ল্যাব হলে শেয়ার চেক করে দেখবা আমার ক্যাপাসিটি তার যা ডেভেলপ করে তার ডবলের বেশি থাকবে, তা আমার চেক হয়ে গেল। এখন তুমি স্টিল ক্যালকুলেশন করবে, তো স্টিল ক্যালকুলেশন একই পদ্ধতি, এই যে আমার মোমেন্ট জানা আছে 5 pfy bd স্কয়ার 1 মাইনাস 0.59 pfy বাই f টাইমস c, একই পদ্ধতিতে। তাহলে এখানে তুমি যখন এইদিকে স্টিল ক্যালকুলেট করবা, একরকম ডি ইউজ হবে মাঝখানেরটা, এখানে কিন্তু সমস্যা শুধু মাঝখানে স্টিল ক্যালকুলেট করার সময় ডি ভিন্ন ভিন্ন হবে, কারণ এদিকে একটা ডি হবে, এদিকে আরেকটা ডি হবে, কারণ একদিকে স্টিলের উপর আরেকটা স্টিল যাবে। তো সুতরাং তোমার আমি এখানে একটা ফর্মুলা ডেভেলপ করার মতো করেছি, দেখো mu ইকুয়াল টু 5 pfy bd স্কয়ার 1 মাইনাস 0.59 pfy বাই f টাইমস c, এখানে 5.9, বি ইকুয়াল টু 12 ইঞ্চি, উইথ ধরবো আমরা ডিএস, অর্থাৎ শর্ট ডিউরেশনে আমি ডেপটা নিচ্ছি, ইফেক্টিভ নিচ্ছে 5 ইঞ্চি, লং ডিউরেশন নিবো 4.5 ইঞ্চি। এটা যদি ধরি তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে, এটা যদি এগুলো সব ভ্যালুগুলো বসাই, ইট বিকামস mu ইকুয়াল টু 16,200 পি মাইনাস 19,160 পি স্কোয়ার, এই একটা ফর্মুলা দাঁড়ায়। অর্থাৎ আবার যদি এই একই এক্সপ্রেশন ডি চেঞ্জ করে দিই 4.5 বসাই, অর্থাৎ এই দিকে যখন আমি ক্যালকুলেট করবো, একই ডি তো দিতে পারবো না, এবার যখন 5 ইঞ্চি এখানে 4.5 ইঞ্চি দিতে হবে, তখন এই ডি এর জন্য এই এক্সপ্রেশনটা এরকম দাঁড়াবে 13,122 পি মাইনাস এত। আমি এটা আগে ডেভেলপ করে রাখলাম যাতে করে আমি সহজেই
স্টিলগুলো আমি ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এখন আমি এই ফর্মুলাগুলো দিয়ে আমি এ ডিরেকশনের পজিটিভ স্টিল বের করতে পারি। এ ডিরেকশনে পজিটিভ স্টিল আমার মোমেন্ট জানা আছে এত পাউন্ড ফিট পার ফিট। এখানে যদি আমি কিপ করি তাহলে 5.6 কিপ ফিট পার ফিট, তাকে 12 দিয়ে গুণ করলে 67.35 কিপ ইঞ্চ পার ফিট, কারণ আমাকে ওখানে কিপ ইঞ্চিতে নিতে হবে। আচ্ছা, ইউজিং ইকুয়েশন 1, ওই যে 6 ইঞ্চি ডেপ 5 ইঞ্চি ডেপ্থের ইকুয়েশন ইউজ করছি, করে আমি এটা যদি ক্যালকুলেট করি পি আসবে এটা এটা তো হবে না, এটা তুমি দ্বিঘাত সমীকরণ সলভ করো তাহলে পি এর দুটো মান আসবে। এটা নেওয়া যাবে না, এটা অনেক বড়, এটা হতে পারে যেহেতু মিনিমামের থেকে বেশি আছে, সুতরাং এটা অ্যাকসেপ্টেড। তাহলে স্টিল ব্যাট করো এএসএ পজিটিভ ইকুয়াল টু পিবিডি, অর্থাৎ 0.2628 ইঞ্চেস পার ফিট। তাহলে আমি স্টিল পেয়ে গেলাম। একইভাবে কন্টিনিউয়াস যে মোমেন্ট আছে এ ডিরেকশন, কিন্তু আমরা শর্ট ডিরেকশনে বের করছি, এম এ নেগেটিভ আছে এত, তাহলে ইকুয়েশন 1 অ্যাপ্লাই করে দাও। ওখানে যদি এই ইকুয়েশন 1 অ্যাপ্লাই করলে তুমি পি অ্যাকসেপ্টেড ভ্যালু পাবে, একইভাবে এরকম আসবে 0.0071। এখানে স্টিল পাবা এই যে পিবিডি করলে 0.40 ইঞ্চেস পার ফিট। ডিসকন্টিনিউয়াস কি হবে, পজিটিভ স্টিলের 1/3, এই যে পজিটিভ স্টিলের যা পাচ্ছ তার 1/3 করে দিলাম। সো তাহলে আমি এ ডিরেকশনের স্টিলগুলা পেয়ে গেলাম। এখন বি ডিরেকশনে আসো। বি ডিরেকশনে যখন পজিটিভ মোমেন্ট আছে আমার 3640 পাউন্ড ফিট পার ফিট, তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু 1 নম্বর আর এই ক্ষেত্রে আমি কিন্তু 1 নম্বর ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ বি দিকে আমার ডিএল 4.5, আগে ডি ছিল ওই ইকুয়েশনটা ছিল ফর 5 ইঞ্চি, তাহলে এই দিকে আমার 4. বি ডিরেকশন লম্বা ডিরেকশন আমার ইফেক্টিভ হচ্ছে 4.5, তাহলে আমি 2 নম্বর ইকুয়েশনটা অ্যাপ্লাই করছি, করে এই মোমেন্টটা বসায় দাও, পি অ্যাকসেপ্টেড ভ্যালু আসবে 0.0347। এখান থেকে এএসবি বের করে নাও 0.1787 ইঞ্চেস পার ফিট। কন্টিনিউয়াস যে দেখো, কন্টিনিউয়াস অর্থাৎ নেগেটিভ স্টিল, এটা কিন্তু আবার D5, শুধুমাত্র একদিকে অর্থাৎ লং ডিরেকশনের পজিটিভ স্টিলের ক্ষেত্রে ডিটা চেঞ্জ হবে, আর অন্য সবগুলো ডি 5 ইঞ্চি থাকবে। তাই 5 ইঞ্চি যখন ডি, তখন 1 নম্বর ইকুয়েশন অ্যাপ্লাই করছি, পি অ্যাকসেপ্টেড পাচ্ছি আমি 0.0438, এখান থেকে স্টিল পাবো 0.2628 ইঞ্চেস পার ফিট। তাহলে ডিসকন্টিনিউয়াস যে পাচ্ছি আমি, ডিসকন্টিনিউয়াস 1/3 অফ পজিটিভ ব্যাড করে নিলাম, তাহলে 1 ইঞ্চেস স্কয়ার। আর মিনিমাম স্টিল এরিয়া, কারণ আমার কোনো অবস্থাতে এই স্টিল এরিয়াগুলো যেটা আমরা মোমেন্ট থেকে পেলাম, এটা কখনো কিন্তু তোমার ইয়ার থেকে কম হতে পারবে না, অর্থাৎ মিনিমামের থেকে কম হতে পারবে না। মিনিমাম স্টিল কি, টেম্পারেচার সিঙ্কেজ স্টিল, যেটা 0.0018 বি ইন্টু এইচ, তাহলে এটা করলে হচ্ছে 0.1396 ইঞ্চেস স্কয়ার। যেমন দেখলাম এই যে এই স্টিলটা দেখো, এই স্টিলটা হচ্ছে 0.0623, এটা হতে পারবে না, এর নিচে হতে পারবে, সুতরাং দিস শুড বি রিপ্লেসড বাই দিস, সেটা আমরা দেখবো পরে। তাহলে আমরা কিন্তু স্টিল সব পেয়ে গেলাম। এখন আমি এখানে আগের মতো, তুমি যদি ওই দ্বিঘাত সমীকরণ সলভ না করে আমি চাই যে ভাবে করব, শর্ট ফর্মুলাতে করবো, হ্যাঁ, ইউ ক্যান অ্যাপ্লাই দ্য শর্ট ফর্মুলা। যেমন এই যে এটা ফর্মুলাতে আমি যেহেতু D-A/2 আমরা অ্যাপ্রক্সিমেটলি জেড ভ্যালুটা বসাতে পারি 0.95 ডি হিসাবে, তাহলে এখানে বসায় নাও A=mu/phi FY 0.95 ডি, এগুলো বসায় দিলে এটা দাঁড়ায় mu/0.855 FYD। তাহলে এখন এখানে মোমেন্ট নাও আর এই ভ্যালুগুলো বসায় দেয়, যেমন শর্ট ডিরেকশন এ ডিরেকশনে ডি হচ্ছে আমার 5, এম এ পজিটিভ আছে এত, তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা পেলাম 2627 ইঞ্চেস স্কয়ার। এবং দেখো আগে যেভাবে বের করছে ওটার একবারে সমান, কিছু কম বেশি হবে না, একটু কম বেশি হতে পারে। সুতরাং আমি ইজিলি এই স্টিলটা আমি পেয়ে গেলাম। সিমিলারলি কন্টিনিউয়াস এজে এম এ নেগেটিভ ভ্যালু আমার এত আছে, ওখানটা আবার স্টিল ব্যাট করে নাও, এস এই ফর্মুলা দিয়ে ব্যাট করলে আমার আছে 0.42 ইঞ্চেস পার ফিট। আচ্ছা, তারপরে দেখো আমি এই দুটা স্টিল দেখি, আগেরটার সাথে মিলাই দেখি, একটা 0.42 আর একটা 0.26, ওটার সাথে মিলাই দেখি। এই দেখো 0.42, এই যে এটা 0.42 পেলাম, হ্যাঁ, এবং পজিটিভটা আমরা পেলাম কত দেখো, পজিটিভটা পেলাম এই যে 0.26। অর্থাৎ আমি এক্স্যাক্টলি এই ইকুয়েশন সলভ করে যে ভ্যালু পাচ্ছি, আমি অ্যাপ্লিকেশন ফর্মুলা অ্যাপ্লাই করে একই ভ্যালু পাচ্ছি। সুতরাং আমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মুলা দিয়ে আমরা করে ফেলতে পারি, কোনো বাধা নেই, দুটাই করার দরকার নেই। আচ্ছা, এইভাবে আমি স্টিলগুলা সব বের করে ফেললাম। শুধু দেখতে হবে বি ডিরেকশন যখন আমি যাচ্ছি, এই যে বি ডিরেকশনের এমবি পজিটিভ হচ্ছে আমার এত কিপ ইঞ্চ পার ফিট,
এইবার ডি কিন্তু 4.5, অর্থাৎ মাঝখানে একদিকে স্টিল হবে, এক ডায়ামিটার কম ইফেক্টিভ ডেপথ, তাহলে ওই ডিটা ইউজ করতে হবে। করে তুমি এখানে বসায় দাও, তাহলে আমরা পাচ্ছি 0.8189 ইঞ্চি স্কোয়ার। আর একইভাবে আমি স্টিলগুলা ক্যালকুলেট করে ফেললাম। ইউজ, এখানে স্টার দিয়ে বলা আছে ইউজ এনি অফ দ্য মেথড ফর স্টিল ক্যালকুলেশন। এখন বলো, এই যে আমি মোমেন্ট গুলা বের করলাম, স্টিল ক্যালকুলেট করলাম, এই জিনিসগুলা কি তোমাদের কোনো কারো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা? স্যার সমস্যা নেই। সমস্যা যদি হয়, আগে তুমি তো এটা এখন বুঝে গেলে, এটা পিডিএফ দেওয়া আছে, ইউ টেক দ্য প্রিন্ট আউট অফ দিস এবং লাইন বাই লাইন মিলায় দেখো, এবং আমার ভিডিওর সাথে আমার ল্যাঙ্গুয়েজের সাথে মিলায় দেখো, আমার ভয়েসের সাথে মিলায় দেখো। আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরেও যদি কোনো সমস্যা হয় তো আমার কাছে আসো, বা নেক্সট ক্লাসে তোমরা ওপেন করো যে এই জায়গায় বুঝতে পারি না, তখন আমি ভিডিও ওপেন করে আমি ক্লিয়ার করবো। ঠিক আছে? তাহলে আমরা সামনে আগাই। তাহলে আমরা স্টিল ব্যাট করে ফেললাম। তাহলে আমার কোনো প্লেসমেন্ট ছাড়া আর কিছুই নাই। এই যে আমি যে স্টিলগুলো লিখি, দেখো সুন্দরভাবে লিখে দিয়েছি। পরীক্ষায় কিন্তু আবার ডিটেল এভাবে লিখতে যাও না। তোমার, আমি এখানে ডেমনস্ট্রেশনের জন্য যতগুলা স্লাইড ইউজ করেছি, এতগুলা স্লাইড কিন্তু পরীক্ষা হলের জন্য তো না। তুমি জাস্ট যত কুইকলি তুমি বের করে যেতে পারবা, বের করে তুমি স্টিলগুলা বিষয় দিবে। আমি এখানে এই যেমন এই স্লাইডগুলো আনছি, দেখো এইদিকে এই স্টিলগুলো আমি এই যে এ ডে শর্ট ডিউরেশন, এস নেগেটিভ এত, এস এ পজিটিভ এত, এস নেগেটিভ ডিসকন্টিনিউয়াস এত, সিমিলারলি এ বি পজিটিভ এত, এ বি কন্টিনিউয়াস এত, আর এ এস বি ডিসকন্টিনিউয়াস এত। এগুলো আমি এক জায়গায় আনলাম জাস্ট বোঝার সুবিধাতে। এই দুটো হচ্ছে আমার ডিসকন্টিনিউয়াস এর, আর এগুলো সব আমার কন্টিনিউয়াস এর। আচ্ছা, এইবার স্পেসিং অফ বার, একই ফর্মুলা। এ ডিরেকশন বলতে শর্ট ডিরেকশন। দেখো শর্ট ডিরেকশন এস এ পজিটিভ 0.263 ইঞ্চি স্কোয়ার/ফিট। এস মিনিমাম কত? 0.13 ইঞ্চি স্কোয়ার। তোমাকে এটা দেখানোর দরকার নেই, আমি এটা বুঝার জন্য দিচ্ছি। যেমন এই স্টিলটা কখনো মিনিমামের থেকে কম হতে পারবে, তোমাকে বারবার এটা দেখানোর দরকার নেই, আমি বারবার বলছি, কারণ ইউ হ্যাভ নট এনাফ টাইম টু ডিসপ্লে অল দ্য থিংস। তুমি এটা, তোমার তো জানাই আছে যে 1/3 এর থেকে এটা বড়, বাস ইউ ফাইন্ড আউট দ্য স্পেসিং। এস ইকাল টু 3 নম্বর বার যদি ইউজ করি 0.11 × 12 / 0.263, 5 ইঞ্চ সেন্টার সেন্টার। যদি 4 নম্বর ইউজ করি, আমি এখানে দুটাই বার ইউজ করেছি। গতকাল পরীক্ষায়ও দেখলাম ছেলেপেলে কেউ 3 নম্বর বার ইউজ করে, সাথে আবার 4 নম্বর বার ইউজ করে। নো নিড। আমি তো এখানে বোঝানোর জন্য করেছি যে 3 নম্বর বার হলে এইভাবে স্পেসিং বার করতে হয়, 4 নম্বর হলে এইভাবে স্পেসিং বার করতে হয়, এইরকম ভ্যালু হবে। একইভাবে এস নেগেটিভ কন্টিনিউয়াস 0.48 ইঞ্চি স্কোয়ার, তাহলে 3 নম্বর বার ইউজ করলে 3 ইঞ্চির মতো আসে, 4 নম্বর বার ইউজ করে আসলে 5.5 ইঞ্চির মতো আসে। ডিসকন্টিনিউয়াস যে এত, এটা যেহেতু লেস দেন এত হচ্ছে, সুতরাং ইট শুড বি রিপ্লেস বাই ডি, এবং দিলে এটা। একইভাবে বি ডিরেকশন আমরা স্টিলের স্পেসিং গুলো সব বের করে নিলাম এইভাবে। নেওয়ার পর একটা খেয়াল রাখতে হবে, একটা জিনিস, এস ম্যাক্স একটা জিনিস আছে। একটা হচ্ছে স্পেসিং মিনিমাম স্টিলের কিন্তু দুটা কন্ডিশন, একটা হচ্ছে 0.0018 ইন্টু বিএইচ, 0.0018 বিএইচ একটা আছে। আরেকটা হচ্ছে 2 টাইমস স্ল্যাব থিকনেস। একটা হচ্ছে এটা তোমাকে 0.13 ইঞ্চি স্কোয়ার, এর কম যেন না হয় এক। আবার ওটা দিলে একবারে কম না হয় ওটাও দিয়ে দিলে, দেওয়ার পর আবার দেখলে যে স্ল্যাব তোমার স্পেসিংটা আসছে যে স্ল্যাব থিকনেসের দ্বিগুণ, যেমন এখানে স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি, তোমার 13 ইঞ্চি আসতেছে, তাহলে কিন্তু হবে না। দুই দিকে তোমাকে চেক দিতে হবে। এটা মিনিমাম টেম্পারেচার স্টিলের থেকে কম হতে পারবে না, স্টিলের এরিয়া এক। আবার তোমার এট দ্য সেম টাইম তোমার স্পেসিং গুলো কিন্তু স্ল্যাব থিকনেসের ডবলের বেশি হতে পারবে, 3 গুণে বেশি হতে পারবে, ডবল না 3 গুণে বেশি হতে পারবে। এই দুটা কন্ডিশনে তোমাকে নিয়ে তোমাকে স্টিল গুলা প্লেসমেন্ট করতে হবে। এই যে স্টিল প্লেসমেন্ট গুলো এখানে সুন্দরভাবে দেখানো আছে। দেখো আমরা একটা একটা বিভিন্ন কয়েকটা পদ্ধতি আছে, আমার তো সব পদ্ধতির দরকার নেই এটা বুঝার জন্য। কারণ এই যে এখানে দেখো, এরপরে আমরা একটা টপিক যেটা যাব সেটা হবে তোমার যে বন্ড অ্যাঙ্করেজ এবং বার্ড কাটলমেন্ট, এগুলা চ্যাপ্টার পড়াবো, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে।
অর্থাৎ আমি আগে বলে নিই যে নিচের যে স্টিলটা, পজিটিভ স্টিলের একটা বাধ্যবাধকতা আছে, যে পজিটিভ স্টিল যেটা দিচ্ছ, আমি যদি মোমেন্ট চিন্তা করি, এখানে নেগেটিভ মোমেন্ট, এখানে নেগেটিভ মোমেন্ট, এখানে পজিটিভ মোমেন্ট, আইনত কি নিচে স্টিল দিতে হবে এখানে, আর উপরে পজিটিভ স্টিল দিতে হবে, এখানে নিচে স্টিল দেওয়ার দরকার নেই। কিন্তু কোড বলছে তা না, যে পজিটিভ স্টিল যেটা নিচের স্টিল কমপক্ষে 1/3 তোমাকে সাপোর্ট পর্যন্ত দিতে হবে। অর্থাৎ সাপোর্টে কিন্তু আমার উপরে স্টিল দরকার, কিন্তু কোড বলছে এখানে যে স্টিল দিচ্ছ তার কমপক্ষে 3/1 তোমার সাপোর্টে দিতে হবে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, এখানে এখানে প্রতি 3টা বারের মধ্যে একটা আমি স্ট্রেট দিয়ে দেবো, আর 2টা বেন্ড করে দেবো। বেন্ড করে দেবো মানে কি, এই স্টিলগুলো একই স্টিল আমি এখানে উপরে নিয়ে যাচ্ছি, 45 বেন্ড করে উপরে নিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে, কারণ এখানে আমার উপরে দরকার, নিচে তো দরকার নেই আমার স্টিল, কিন্তু কোডের বাধ্যবাধকতার জন্য আমি একটা নিচে দিচ্ছি, 2টা বেন্ড করে দিচ্ছি, আবার একটা নিচে দিব, আবার 2টা পরপর বেন্ড করে দিয়ে এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হবে। এটা আমরা এখানে দেখাচ্ছি। যেমন এ ডিরেকশনে, আগে এই ডিরেকশন মানে এই শর্টার ডিরেকশনে আবার স্টিল আছে 0.273 ইঞ্চেস পার ফুট। তাহলে 4 নম্বর বার ধরলাম, স্পেসিং কত হয় 9 ইঞ্চি, অর্থাৎ আমি 9 ইঞ্চি না করে 7 ইঞ্চি করলাম। তুমি 9 ইঞ্চি ধরে করতে পারো, পরে না মিললে সেটা আলাদা কথা, আমি 7 ইঞ্চি ধরলাম। 2টা বেন্ড দিচ্ছি, একটা স্ট্রেট দিচ্ছি, অর্থাৎ এই যে 2টা বেন্ড দিচ্ছে, একটা স্ট্রেট দিচ্ছি, দিলে আমার নেগেটিভ মুভমেন্ট কত আছে দেখো, আমার নেগেটিভ মুভমেন্টের রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই সাপোর্ট আমার দরকার আছে 0.42 ইঞ্চেস পার ফিট, সেখানে স্পেসিং আমার লাগে 5.7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 4 নম্বর বারে। আচ্ছা, তাহলে আমি এখানে দেখি, না আমার আগে আমি এখান থেকে আসি, 2টা বেন্ড দিচ্ছে, একটা স্ট্রেট দিচ্ছে, এই যে একটা স্ট্রেট দিলাম, 2টা বেন্ড দিলাম, তাহলে অ্যাভারেজ স্পেসিং কত হচ্ছে দেখো। এইভাবে তো আমি বারগুলো দিয়ে, যে একটা স্ট্রেট দিলাম, তারপরে 2টা বেন্ড করে দিলাম, পরে আবার স্ট্রেট দিলাম, বেন্ড করে, তাহলে এখানে কিন্তু 2 ধরনের স্পেসিং আসবে। এই বার থেকে এবারের ডিস্টেন্স হচ্ছে 14 ইঞ্চি, এই যে এটার থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 7 ইঞ্চি, তারপরে যে একটা বেন্ড আসবে ওটা হবে 14 ইঞ্চি। তাহলে আমার অ্যাভারেজ স্পেসিং কত হচ্ছে, 7 ইঞ্চি প্লাস 14 ইঞ্চি ডিভাইড বাই 2, 10.5 ইঞ্চি। ঠিক আছে, এখন আর এটা হলো 10.5 ইঞ্চি। এটা তো আমি এদিক থেকে আবার এর অর্ধেক এখানে তুলে দিলাম। সিমিলারলি এই পাশে তো প্যানেল আছে, এখান থেকে তখন যদি আমি একটা স্ট্রেট এখানে দিব, আর একটা 2টা বেন্ড করে দিব, তাহলে এর ফাঁকে ফাঁকে কিন্তু আবার এদিক থেকে বাড়তে যাবে। অর্থাৎ এখন যে আমি এভারেজ স্পেসিং 10.5 ইঞ্চি পাচ্ছি, এদিক থেকেও বার যাওয়ার ফলে এটা অর্ধেক হয়ে যাবে স্পেসিং, অর্থাৎ এই স্পেসিংটা হয়ে যাবে 5.25 ইঞ্চেস স্কোয়ার, আর আমার দরকার আছে কত, 5.7 ইঞ্চ সেন্টার টু সেন্টার, তাহলে আমি দিচ্ছি 5.25 ইঞ্চেস স্কোয়ার, ইঞ্চ পার সেন্টার টু সেন্টার, তাহলে ইট ইজ ওকে। এইভাবে আমি স্পেসিংটা মিলাতে পারবো, একইভাবে বি ডিরেকশনে মিলাতে পারবো। এই জিনিসটা বুঝতে পারছো কিনা ভালো করে দেখো। আবার একটু বলবেন? হ্যাঁ, আবার বলি, এটা খেয়াল করো, এদিকে স্টিল আমি ব্যান করেছি শর্ট ডিরেকশনে, স্টিল ব্যান করে কি পেলাম, এটা লাগে আমার 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 4 নম্বর বার যদি ইউজ করি, এ মাঝে লাগবে আমার 9 ইঞ্চি পরপর লাগবে, আমি এটা 7 ইঞ্চি করে দিলাম। তুমি 6 ইঞ্চি করতে পারো, 8 ইঞ্চি করতে পারো, 9 ইঞ্চি রাখতে পারো। আচ্ছা, রেখা পরে আমি অ্যাডজাস্ট করবো। 7 ইঞ্চি দিলাম, দিলে আমার কি হলো, আমার কোডের বাধ্যবাধকতা হচ্ছে একটা আমাকে স্ট্রেট আনতে হবে, আর 2টা বেন্ড করে দিতে হবে। কেন, কমপক্ষে 1/3, এই অ্যারেঞ্জমেন্ট দিলে আমি 1/3 আমি নিয়ে আসতেছি কোথায়, 1/3 আমি নিয়ে আসতেছি সাপোর্টে, এটা কোডের বাধ্যবাধকতা। আচ্ছা, তাহলে এখন এই অবস্থায় যদি এইভাবে যদি আমি দিই, তাহলে আমি কি করলাম, এই যে সাপোর্টে আসছে দেখো, এই বারের মধ্যে কত, 7 ইঞ্চি ডিস্টেন্স, কিন্তু এর পরে যে বেন্ডটা আসবে এটা কিন্তু 14 ইঞ্চি হবে, কারণ এর মাঝে একটা স্ট্রেট বার আছে, নিচ দিয়ে চলে যাবে। তাহলে একবার আমার কত হচ্ছে 7 ইঞ্চি, আরেকবার হচ্ছে 14 ইঞ্চি, পরে আবার 7 ইঞ্চি, পরে আবার 14 ইঞ্চি। তাহলে অ্যাভারেজ স্পেসিং আমার এই সাইডের রডের জন্য কত হচ্ছে, 10.5 ইঞ্চি। একইভাবে এদিক থেকে তো তুমি বার যখন প্লেস করবে, একটা স্ট্রেট দিবা, 2টা ক্র্যাঙ্ক করে দিবা, একটা স্ট্রেট দিবা, 2টা ক্র্যাঙ্ক করে দিবা, তাহলে এদিক থেকেও তোমার এর ফাঁকে ফাঁকে বারগুলা ইকুয়াল পরিমাণ বার উপরে আসবে। তাহলে অ্যাকচুয়ালি এই স্পেসিংটা 10.5 ইঞ্চি যেটা আসছে, অর্ধেক হয়ে যাবে। অর্ধেক মানে 2টা ভাগ করলে 5.25 ইঞ্চ সেন্টার, সেটা আমি দিতে পারছি। আমার লাগে কত, আমার লাগে হচ্ছে সাপোর্টে এই যে 5.7 ইঞ্চ লাগে, আমি 5.5 ইঞ্চ দিতে, সুতরাং এটা স্যাটিসফাই। এইভাবে তোমাকে ইয়াগুলা মিলাতে হবে। একইভাবে বি ডিরেকশনে দেখো, একইভাবে দেওয়া আছে।
বি ডিরেকশনে পজিটিভ, আগে পজিটিভটা মিলাতে হয়। বি ডিরেকশন বলতে এইদিকে পজিটিভটা আছে আমার 0.17, যে এটার আমার 12 ইঞ্চি লাগে। অর্থাৎ আমি যদি 4 নম্বর বার ইউজ করি 12 ইঞ্চি পরপর দিলে হয়, তাহলে আমি 12 ইঞ্চি দিলাম সাপোর্টে, তাহলে অ্যাভারেজ এটাও একটা স্টেট দুটা ক্র্যাঙ্ক দিলাম, তাহলে অ্যাভারেজ স্পেসিং কত হলো 18 ইঞ্চি। তো একই বার যদি এদিক থেকে একইভাবে বার আসে তাহলে আবার কত হবে, এই যে 18 ইঞ্চি, 18 অর্ধেক 9 ইঞ্চি। কিন্তু তাহলে আমার এটা আমার ইন্টেরিয়র সাপোর্টে কত লাগবে, আমার ইন্টেরিয়র সাপোর্টে আবার স্টিল লাগে 0.26 ইঞ্চি স্কোয়ার, আমার লাগে 9.23 ইঞ্চ সেন্টার সেন্টার, আর আমি দিতে পারছি 9 ইঞ্চি, তাহলে ইট ইজ ওকে। এইভাবে তোমাকে স্টিল মিলাতে হবে। এবার বুঝছো? জি স্যার। আচ্ছা, এছাড়াও তুমি যদি মনে করো যে এই যে এটা আমাদের দেশীয় পদ্ধতি কিন্তু এইভাবে দেওয়া হয়। দেশীয় পদ্ধতি কিভাবে দেওয়া হচ্ছে দেখো, অর্ধেক আমাদের যে স্ল্যাব গুলাকে আমরা এইভাবে দিই, অর্থাৎ এই যে এদিকে একটা স্টিল বা এদিকে স্টিল, দেখো অল্টারনেটিভ ট্যাঙ্ক। এই যে এ বলতে কি বোঝাচ্ছে, শর্ট ডিরেকশন স্টিল দিচ্ছি, এ বলতে নাম্বার 4 বার @8 ইঞ্চ সেন্টার সেন্টার অল্টারনেটলি ক্র্যাঙ্ক, অর্থাৎ একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক। একটা স্টেট একটা ক্র্যাঙ্ক দিলে কি হবে দেখো, তাহলে কিন্তু এখানে 50% স্টিল আমি সাপোর্টে নিয়ে যাচ্ছি, যেটা আননেসারি, কারণ এখানে নিচে কোনো স্টিলই লাগে না। সেটা আমাকে কোড বলছে 1/3 নিতে, আমি সেখানে 50% নিয়ে যাচ্ছি, তাহলে আমার স্টিলের অপচয় হচ্ছে। কিন্তু এটা প্লেসমেন্টটা সহজ আর কি। এবং এটাই আসলে আমাদের দেশে করা হয় অল্টারনেট, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটাই করা হয়, অল্টারনেট ক্র্যাঙ্ক করে দিলে। তাহলে এই যে এখানে করো আমার এএসএ পজিটিভ স্টিল এ ডিরেকশন, আচ্ছা এ ডিরেকশনটা আমি দেখি আগে। এই ডিরেকশনে আছে 0.26 ইঞ্চি স্কোয়ার, 4 নম্বর বার হলে 9 ইঞ্চি লাগে, আমি সে 8 ইঞ্চি নিলাম, নিয়ে অল্টারনেট ক্র্যাঙ্ক করছি, তাহলে ইন্টেরিয়র সাপোর্টে আমার 16 ইঞ্চি হয়ে গেল। এবার একবার স্ট্রেট, কারণ এখানে যদি আমি 8 ইঞ্চি হয় উপরে আছে 16 ইঞ্চি হয়ে যাবে। 16 ইঞ্চি হলে এটা 16 ইঞ্চি হলো, তাহলে এস নেগেটিভ আমার লাগে কত, 0.40 ইঞ্চি স্কোয়ার পার ফিট। ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে এই দুটা বারের মধ্যে টপে একটা নাম্বার 4 দিলাম এক্সট্রা টপ বার, তাহলে কি হয় দেখি। একটা এক্সট্রা টপ বার দিলে আমার স্পেসিং কত হলো 8 ইঞ্চি সেন্টার সেন্টার, কারণ এটার আরেকটা ক্যাঙ্কের মধ্যে আছে 12 ইঞ্চি, মাঝে আরেকটা দিলাম, তাহলে কত 8 ইঞ্চি সেন্টার সেন্টার। হ্যাঁ, ইট ইজ নট ওকে, কারণ আমার লাগবে কত 5 ইঞ্চি সেন্টার সেন্টার, হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে আমি 9 ইঞ্চি দিয়ে শুরু করেছিলাম, 8 ইঞ্চি দিয়ে শুরু করেছিলাম, ইন্টেরিয়র সাপোর্ট, আচ্ছা ধরো 8 ইঞ্চি দিলাম, এখানে 16 ইঞ্চি হয়ে গেল, তাহলে একটা এক্সট্রা 4 বার দিলে আমার হচ্ছে 8 ইঞ্চি গ্রেটার দেন এসা প্রোভাইড ইজ নট ওকে। একটু আমাকে দেখতে দাও, পজিটিভ এত, এখানে আমার 8 ইঞ্চি নিলাম, উপরে 16 ইঞ্চি হলো, 16 ইঞ্চি হলে আমার স্পেসিং কত হচ্ছে, 16/8 is required 8 ইঞ্চি, 8 ইঞ্চি, 16 ইঞ্চির মধ্যে আমি দিলাম 8 ইঞ্চি, স্পেসিং হচ্ছে 16/8 ইঞ্চি। হ্যাঁ, এখন দেখো আমি এখানে 8 ইঞ্চি দিলাম, তাহলে এখানে হয়ে গেল 16 ইঞ্চি, এর মাঝখানে আমি আরেকটা 4 নম্বর বার এক্সট্রা টপ হিসাবে দিয়ে দিলাম, এক্সট্রা স্টপ হিসাবে দিয়ে দিলাম, যেটা দেওয়া হয়, দিলে আমার স্পেসিং হলো 8 ইঞ্চি হলো, কিন্তু আমার লাগবে কত 5.7 ইঞ্চ, তাহলে আমার রিকমেন্ড ফুলফিল হলো না। তাহলে আমার কি করতে হবে, মিড স্প্যানে আমি এইবার কি করলাম দেখো, স্পেসিং আমি 8 ইঞ্চি দিলাম নাম্বার 4 বার, কোনো অসুবিধা নেই। সাপোর্টে হলো কত, সাপোর্টে আমার 16 ইঞ্চি হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আমি দুটা নাম্বার 4 এক্সট্রা টপ বার দিয়ে দিলাম। দেখো স্পেসিং আমি একটা বদলে এবার দুটা এক্সট্রা, এই যে এখানে দুটা এক্সট্রা টপ বার দিয়ে দিলাম, দুটা স্পেসিং এর মাঝখানে দুটা দিলে আমার টোটাল স্টিল কত হচ্ছে, এই দুটা হচ্ছে 0.4 প্লাস 0.4, 0.2 প্লাস 0.2, 0.4, আর এটা তো সেন্টার টু সেন্টার,
এই বারের সাথে আরেকটা বার আছে স্যার, তাহলে আরেকটা 0.2 আসলো। এটা হচ্ছে আমার 16 ইঞ্চিতে, তাহলে 12 ইঞ্চিতে কত হয়? এটা হচ্ছে 0.45 ইঞ্চি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 0.42 ইঞ্চি স্কোয়ার। এইবার রিকোয়ারমেন্টটা আমার ফুলফিল হলো। অর্থাৎ আমি যদি 8 ইঞ্চি স্পেসিং ইউজ করি, লাগে আমার 9 ইঞ্চি, আমি 8 ইঞ্চি স্পেসিং ইউজ করে আমি অর্ধেক যদি এখানে দিই, তা দেখলাম আমার এখানে স্পেসিং 8 ইঞ্চি হচ্ছে, কিন্তু আমার লাগবে হচ্ছে আমার 5.7 সেন্টার সেন্টার। সেই ক্ষেত্রে আমার একটা এক্সট্রা টপ বার ইউজ করলো, আমরা দুটা এক্সট্রা টপ বার ইউজ করলাম বিটুইন দ্য টু ক্র্যাঙ্ক বার। দুটা ক্র্যাঙ্ক বার মধ্যে দুটা এক্সট্রা টপ দিলাম, তাহলে এক্সট্রা টপ দিলে আমার টোটাল বারের এরিয়া কত হলো? এরিয়া হলো আমার 2.2, আর এটা একটা তো অর্ধেক আসবে সেন্টার টু সেন্টার, যেহেতু এটা 0.2, তাহলে টোটাল 0.62 কত ইঞ্চির মধ্যে? 16 ইঞ্চির মধ্যে। কারণ এই ক্র্যাঙ্ক বার আর একটা ক্র্যাঙ্ক বারের মধ্যে আমার ডিস্টেন্স আছে 16 ইঞ্চি। 16 ইঞ্চির মধ্যে আমি এই স্টিল দিলাম, তাহলে 12 ইঞ্চির মধ্যে কত? এটা হচ্ছে 0.45 ইঞ্চি স্কোয়ার। আর আমার রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার, এটা হচ্ছে আমার সাপোর্টের রিকোয়ারমেন্ট হচ্ছে 0.42 ইঞ্চি স্কোয়ার, আর আমি দিচ্ছি এটা 0.45 ইঞ্চি। সো ইট ইজ ওকে। এইভাবে তুমি অ্যাডজাস্ট করতে পারো। বোঝা গেল? এই যে এখানে দেখো, এই বি ডিরেকশন থেকে এখানে আরো ক্লিয়ার হবে। বি ডিরেকশন আমার এএসবি লাগে 0.17 ইঞ্চি স্কোয়ার পার ফিট, ঠিক আছে? তাহলে আমার রিকোয়ারমেন্ট কত? 7 ইঞ্চি সেন্টার সেন্টার। আমি সে নাম্বার 3 বার ইউজ করলাম, আমি যে 4 নম্বর বার ইউজ করতে নট নেসেসারি। আমি এই আমার বি ডিরেকশন আবার লম্বা ডিরেকশন আমার স্টিল আছে 0.187 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তাহলে আমার 3 নম্বর বার যদি ইউজ করি, অর্থাৎ 0.11 ইন্টু 12 ডিভাইড বাই এটা করলে আমার 7 ইঞ্চি আসে। আচ্ছা, 7 ইঞ্চি দিলাম। অল্টারনেট ক্র্যাঙ্ক বার ইউজ করছে দেশীয় পদ্ধতি, তাহলে কি হবে? সাপোর্টের যে কি হবে 3 নম্বর বারে 14 ইঞ্চি সেন্টার সেন্টার হবে, এর মাঝখানে একটা এক্সট্রা টপ বার দিয়ে দিলাম। তাহলে এক্সট্রা টপ বার দিলে কি হবে? হিসাব বের করো। টপ বার দিলে এই যে দেখো, এই বার এই দুটা ক্র্যাঙ্ক বার এর সেন্টার টু সেন্টার হচ্ছে আমার 14 ইঞ্চি, যেহেতু 7 উপরে যা 14 ইঞ্চি হয়ে গেছে, এর মাঝখানে একটা এক্সট্রা টপ বার দিচ্ছি। তাহলে আমার টোটাল বার কত দিচ্ছে? আমি দেখো 14 ইঞ্চির মধ্যে কত দিচ্ছি? একটা পুরা 4 নম্বর দিলাম, আর একটা সেন্টার টু সেন্টার মানে একটা পুরা, এই দুটার মিলে একটা আসবে। তাহলে আমি দিলাম কত? আহ আহ, তাহলে আমি দিলাম কত পয়েন্ট? এটার জন্য তো ফুল 0.2, আর এই দুটার মাঝখানে এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা কত নম্বর? 3 নম্বর বার, তাহলে একটা ফুল 3 নম্বর বার আসলো। এটার অর্ধেক, এটা সেন্টার টু সেন্টার যেহেতু অর্ধেক, তাহলে 3 নম্বর বারে একটা পুরে আসলো 0.11, আর মাঝে দিচ্ছি কত? 4 নম্বর বার। এই দুটা যোগ করলে হয় 0.3 ইঞ্চি স্কোয়ার। কত উইথের মধ্যে দিলাম? 14 ইঞ্চি উইথের মধ্যে। তাহলে 12 ইঞ্চিতে কত? 12তে দিয়ে গুণ করলাম, দেখলাম আমি দিতে পারি 0.26 ইঞ্চি স্কোয়ার পার ফিট, আর আমার রিকোয়ারমেন্ট ছিল 0.26 ইঞ্চি স্কোয়ার ফিট হিন্স ওকে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি কি করলাম? 3 নম্বর বার ইউজ করেছি, অল্টারনেট ক্র্যাঙ্ক করলাম, মাঝখানে দিলাম 7 ইঞ্চি সেন্টার সেন্টার, আর উপরে যে দুটা ক্র্যাঙ্ক বারের মধ্যে একটা বড় ডায়ামিটার বার অর্থাৎ 1/2 ইঞ্চি বার দিয়ে দিলে আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল হলো। এবার বুঝছো কিনা এটা দেখো, একটা বুঝলেই হবে। বোঝা গেল? জি জি স্যার। স্যার। এটা নিজে এই যে আমি ডায়াগ্রাম আঁকায় বুঝাচ্ছি, খালি একটু চিন্তা করবো যে সেন্টার টু সেন্টার, অর্থাৎ এই বারের সেন্টার টু এই বারের সেন্টার মানে কি একটা বার ধরা পড়বে এখানে। এই 3 নম্বর বারের মধ্যে একটা বার, আমি 14 ইঞ্চির মধ্যে একটা 3 নম্বর বার দিলাম, আর একটা 4 নম্বর বার দিলাম, তাহলে টোটাল মিলে হয় 0.31। কতর মধ্যে দিচ্ছি? 14 ইঞ্চির মধ্যে, আর আমার হিসাব আছে 12 ইঞ্চির মধ্যে। 12 ইঞ্চির মধ্যে কনভার্ট করে নাও 0.26 ইঞ্চি স্কোয়ার, তাহলে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে। এইভাবে অ্যাডজাস্ট করা হয়। আর এইবার আসো কর্নার এনফোর্সমেন্টের ক্ষেত্রে। আর আমরা কর্নার এনফোর্সমেন্টের ক্ষেত্রে আসি। এই যে কর্নার এনফোর্সমেন্ট ইজ টু বি প্রোভাইডেড ইন ইচ ডিরেকশন ফ্রম কর্নার ফর এ ডিস্টেন্স ইন ইচ ডিরেকশন ইকুয়াল টু 1/5 অফ দ্য লার্জার স্প্যান। আমার একদিক ছিল 25, আর দিকে ছিল 20, তাহলে 25/5, এদিকে 5 ফিট এদিকে 5 ফিট দূরে তোমাকে দিতে হবে, সোজা কথা ওই পর্যন্ত দিতে হবে। এবং উপরের দিকে দিতে হবে ডায়াগোনাল বরাবর, উপরের দিকে দিতে হবে ডায়াগোনাল বরাবর, আর এই দিকে দিতে হবে তোমার নিচের, অর্থাৎ নিচের লেয়ারে, অর্থাৎ স্ল্যাবের নিচের দিকে দিতে হবে পারপেন্ডিকুলার টু দ্য ডায়াগ্রাম। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে? নাম্বার 4 বার বটম দিচ্ছে, আর নাম্বার টপ দিচ্ছে নাম্বার 4 বার অ্যাট দি রেট অফ 8 ইন সেন্টার সেন্টার। অর্থাৎ এই দিকে পজিটিভ বা এই দিকের মধ্যে যেটা সবচেয়ে বড় স্টিল ছিল,
অবশ্যই এএসএ পজিটিভ ছিল এইদিকে। ওর যে স্পেসিং, ওর যে স্টিল, ওখানে আমরা 4 নম্বর বার ইউজ করেছি এবং 8 ইঞ্চি সেন্টার ইউজ করছি। ওটাই বোধ উপরে এবং নিচে দিতে হবে, তাহলে তোমার ডিজাইন শেষ। এইভাবে তোমাদের এই জিনিসগুলো আমি ল্যাঙ্গুয়েজ এখন সুন্দরভাবে বুঝে দিচ্ছি। এইভাবে তোমাদের ওয়ান ওয়ে স্ল্যাব, 2 ওয়ে স্ল্যাব একটা ডিজাইন হয়ে গেলো। এখন দেখো এই টেবিলগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদের আরেকটা বাড়তি প্রবলেম আনছি। দেখো এখানে, এই যে এখানে দেখো, ওই প্রবলেমেরই জাস্ট এক্সটেনশন। ওটা পারলে এটা আর কিছুই না। দেখো, ডিজাইন অফ এ 2 ওয়ে সাপোর্টেড স্ল্যাব স্টেটমেন্ট ফর দ্য 2 ওয়ে সাপোর্টেড আরসি স্ল্যাব অফ হোয়াট আউট এক্সাম্পল 1। ওই যে আগের ফিগারটা ইউজ করো। ডিজাইনের টিপিক্যাল ইন্টেরিয়র স্ল্যাব প্যানেল, ওখানে কি বলা হয়েছিল? কর্নার প্যানেল। এখানে বলেছে যে টিপিক্যাল ইন্টেরিয়র, ভিতরটা করো, তা আরো সহজ হবে। লাইভ লোড আগের মতো থাকলো, ম্যাটার স্ট্রেন্থ আগের আছে, এবং এটা পুরা করে দেওয়া আছে। তাহলে কি পার্থক্য হবে বলো? এটা পার্থক্য হবে স্ল্যাব থিকনেস তো সব সেম। এটা আরো সুবিধা হলো। সুবিধা মানে কি? ওটার যেমন এখানে কি ছিল, এই নেগেটিভ মোমেন্ট, এটা পজিটিভ মোমেন্ট, এর 1/3 নেগেটিভ মোমেন্ট হিসাবে নিছিলাম। এখানে এটার নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট, এর 1/3 এখানে নেগেটিভ মোমেন্ট হিসাবে নিচ্ছে। এখানে কোনো বালাই নাই, কারণ এই মোমেন্ট আর এই মোমেন্ট দুটাই কন্টিনিউয়াস মোমেন্ট, অর্থাৎ দুটাই টেবিল থেকে একই ভ্যালু পাওয়া যাবে। এটার এটা সেম ভ্যালু, নেগেটিভ ভ্যালু, এই ভ্যালু সেম, আর পজিটিভ তো বাড়াবে। অর্থাৎ এটা আর এখানে কোনো কর্নার রেনফোর্সমেন্ট লাগবে, এবং পুরাটা এখানে করে দেওয়া আছে। এবং এই যে এখানে দেখো, একই স্টেপগুলো আমি পুরাটা আনছি এখানে একইভাবে। এখানে কেস কি হবে? এখানে তোমাদের কেস 2 হবে, ওটা ছিল কেস 4। এখানে দেখো এই যে টিপিক্যাল ইন্টার প্যানেল মানে চারদিকে কন্টিনিউ। তাহলে কেস 2 তে যেতে হবে। A/B রেশিও তো আগেরটাই আছে 0.8। ওখান থেকে এই এই কোভিশন গুলো পাবা তুমি। এই কোভিশন গুলা নিয়ে একইভাবে নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট, এখানে আর ডিসকন্টিনিউয়াস নেই। ডিসকন্টিনিউয়াস কিছু বের করতে হবে না। তুমি মোমেন্ট ডায়াগ্রাম দেখো এবার, এই মোমেন্ট আর এই মোমেন্ট সেম। এটা পজিটিভ মোমেন্ট, দুটা নেগেটিভ মোমেন্ট সেম, এই দিকেও দুটা নেগেটিভ মোমেন্ট সেম। এখানে আর ঝামেলা নেই, ডিসকন্টিনিউয়াস নেই, সবগুলা কন্টিনিউয়াস। একইভাবে ফ্লেক্সার ডেপথ চেক করলাম, শিয়ার চেক করলাম, স্টেপ, অ্যাপ্রোক্সিমেট মেথড, তারপর রেনফোর্সমেন্ট প্লেসমেন্ট একইভাবে করা আছে। অর্থাৎ তোমাকে যদি টিপিক্যাল ইন্টেরিয়র প্রবলেম দেয়, তাহলে তোমার কিন্তু সহজ। এটা সবচেয়ে দুঃখের বিষয়, কালকে ছাত্ররা ক্লাসে তোমরা পরীক্ষা দিলে, এটা একটা ইন্টেরিয়র প্যানেলের 1 ওয়ে স্ল্যাব ছিল। 10 এ টুনে আবার সে এক্সটেরিয়র প্যানেলে একদিকে 1/24 ধরছে, আমি দেখলাম। আবার একদিকে 1/24 আর 1/9, দুই দিকে 1/9 হবে। এটা তো ইন্টেরিয়র। এই ধরনের প্রবলেম আমি ক্লাসে করেও দিচ্ছে ওই চিত্র সহকারে, কেউ দেখেও না, পড়েও না, কিছুই করে না। এখানে এটা ডিটেল করে দেওয়া আছে। আমার মনে হয় এই যে প্লেসমেন্ট স্ল্যাব সব সহ করে দেওয়া আছে। তাহলে তোমার এটা গো থ্রো করো পুরাটা করে। নেক্সট ক্লাসে কিন্তু আমি এটা জিজ্ঞাসা করবো, ধরবো কোথায় কি বুঝছো না বুঝছো, আর কার যেখানে বুঝতে পারছো না এগুলো নিয়ে আসে। এটা ভেরি প্র্যাকটিক্যাল। তোমার প্র্যাকটিক্যাল জীবনে স্ল্যাব ডিজাইন লাগবে, বিভিন্ন ওয়েতে স্ল্যাব প্লেসমেন্ট, রেনফোর্সমেন্ট প্লেসমেন্ট দেখানো আছে, বিভিন্ন স্টেপ গুলা ফলো করা আছে, স্টিল বেল্ট করার বিভিন্ন মেথড গুলা বলা আছে। তোমরা যে কোনো কনভিনিয়েন্ট মেথড, এবং পরীক্ষার খাতায় কখনো এত ডিটেল দরকার নেই। তোমার যতটুকু বোঝানোর জন্য যতটুকু দরকার হবে ততটুকু তোমাদের দিতে হবে। এরই মাধ্যমে আমার 1 ওয়ে স্ল্যাব, 2 ওয়ে স্ল্যাব, 1 ওয়ে স্ল্যাব কমপ্লিট। এখন আমরা অন্য চ্যাপ্টার, আজকে কি অন্য চ্যাপ্টার ধরবো আবার? স্যার টাইম শেষ স্যার ও, প্রায়। টাইমই শেষ। আচ্ছা, তাহলে শেষ। জি স্যার। আর যাক, এটা ভালো করে বোঝার চেষ্টা করে রোল কল করে টাইম শেষ দাও। আমি এটা ভিডিও যদি আমার এখানে রেকর্ড হয়ে থাকে আমি তোমাদের দিয়ে দেবো, ভিডিওটা পাবা। আর ভালো করে পিডিএফটা নিয়ে ভিডিওর সাথে মিলায় দেখো। আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না। টাইমও শেষ হয়ে গেছে, আমরাও রোল কল করে নিই। আরিফুর রহমান না কি ওটা প্রথমে 15 কে বলো, আসো? স্যার ইয়েস স্যার। আচ্ছা, প্রেজেন্ট। আমাকে শর্ট নাম্বার আছে MH তন্ময়, আছো? নাই, স্যার। তন্ময় আছো? জি স্যার। আচ্ছা, থাকলো। লামিয়া আক্তার আছো? মোসাম্মদ লামিয়া আক্তার না কি আক্তার একটা
আছো? ওর নাম কি জানো? 13 রোল নম্বর। আমাকে সংক্ষিপ্ত নাম এখানে দেওয়া আছে তো। রোল নম্বর 13 আছো? নাই? অ্যাবসেন্ট। এফ তামিম 005 রোল নম্বর আছো? আচ্ছা, গুড। 32 রোল নম্বর 22 সিরিজে 32 কে মাহমুদ আছো? অ্যাবসেন্ট। তারপরে পারভেজ মোল্লা অ্যাবসেন্ট। এস এফ হাসান 01 রোল নম্বর আছো? হাসান অ্যাবসেন্ট। নাবিল absent. রাজিন, Yes, sir. মনোজ বিশ্বাস present, sir. বিশ্বাস, সিয়াম, Yes, sir. অনন্ত অনন্ত অ্যাবসেন্ট। দেবনাথ অ্যাবসেন্ট। এম আহমেদ কে 22 রোল নম্বর স্যার দেবনাথ স্যার, অপু দেবনাথ স্যার। ইয়েস স্যার। দেবনাথ আছো? Yes, sir. জি জি স্যার, আছি স্যার। আচ্ছা, তারপরে আছো এম এম আহমেদ 22 রোল নম্বর আছো? Yes, sir. এস হুসেন 24 রোল নম্বর আছো? এম আই হুসেন 31 রোল নম্বর আছো? Yes, sir. ফারাইজি সাব্বির, আহসান 41 রোল নম্বর। এম এম তুরা তুরা Yes, sir. আচ্ছা আসো। জিহাদ absent. ফৌজি absent. আহমদ 84 রোল নম্বর। Yes, sir. আচ্ছা, শাহরিয়ার Present, sir. টি ইসলাম 91। Yes, sir. 92 এম জে Yes, sir. Yes, sir. দাও। কে হাসান 21 আছো? Present, sir. তাহলে তোমরা ভালোভাবে এটা ভালো করে দেখে আসবে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা। প্র্যাকটিক্যালের জন্য তোমার সিরিজ এবং সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে স্ল্যাব ডিজাইন গুলো লাগবে। এটা পরে আসে আমি ভিডিও দিয়ে দেবো। তো যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই আমি ক্লাস আলাপ করবো, আমার অফিসে আসলে আমি আলাপ করবো। আর তোমরা ভালো থাকবো সবাই।